আমাকে লিংকটা পাঠাও ইয়াতে মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি ভাইয়া। আচ্ছা আমরা এখন লাইভে আছি, আমরা একটু ওকে অপেক্ষা করি। ঠিক 7:30টার সময় আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একটু সময় নিচ্ছি লাইভটা শেয়ার করে দিয়ে, তারপর হচ্ছে আমরা শুরু করবো ইনশাল্লাহ। অলরেডি আমার সাথে অনেকেই জয়েন করেছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমি আপনাকে ভাইয়া ডান, একটু চেক করেন প্লিজ। ওকে, আমার ইনবক্স। হ্যাঁ আমি আপনার ইনবক্সে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভটা একটু স্পেশাল, সেটা হচ্ছে একজন স্পেশাল মানুষকে নিয়ে, যিনি সিলেটের অনেক পরিচিত একটা মুখ, এবং যারা চিনেন না তারা আজকে চিনে যাবেন, সমস্যা নেই। আমি ওনার সম্পর্কে একটু বলে নিই। আপনারা যারা পোস্টার দেখেছেন তারা অলরেডি নাম জানেন, এবং হচ্ছে তিনি হচ্ছেন সৈয়দ রেজানুল হক নাবিল, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ক্রাক্স এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিটি অফ সাইবারনেটিক্স রোবো একাডেমি। তো আমরা আসলে আজকে যাকে নিয়ে আসছি উনি একজন টেকনোপ্রেনার। সো আমি টেকনোপ্রেনারটা নিয়ে একটু বলি যে টেকনোপ্রেনার আসলে জিনিসটা কি। ভাইয়া একটু ডিটেলস বলবেন আশা করি, তো আমি একটু ভেঙে বলি। সেটা হচ্ছে যে টেকনোলজি নিয়ে যারা এন্টারপ্রেনারশিপে আছে, টেকনোলজি নিয়ে যারা এন্টারপ্রেনারশিপে কাজ করে তারাই হচ্ছে টেকনোপ্রেনার নরমালি। হি ইজ এ টিচার, টেক ডেভেলপার, সো হি ইজ সাচ এ ট্যালেন্টেড গাই। আমার সাথে ভাইয়ের পরিচয় হচ্ছে 2017-এর দিকে। আমরা ফেসবুকে কানেক্টেড হই, কিন্তু দেখা হয় মনে হয় 2019 সালে। হ্যাঁ, অনেকদিন ফেসবুকে কানেক্টেড হওয়ার পরে দেখা হয় নাই। সো আমাদের দেখা হয় 2019 সালে আমেরিকান কর্নারে আমাদের একটা সাইবার সিকিউরিটি ট্রেনিং কোর্স ছিল, ওখানে ভাইয়া গেস্ট হিসেবে আসছিলেন। সো আই ওয়াজ ওয়ান অফ দ্য ট্রেনার্স। সো তখন আসলে ওখানে মিট হয়। তারপর হচ্ছে আমি ভাইয়ার কাজগুলো অনেক আগে থেকে দেখতাম। সো আমার কাছে মনে হয়েছে যে হি ইজ ডুইং রিয়েলি গ্রেট, এবং আসলে মনে হয় না, ওনার কাজগুলো আমার অসম্ভব ভালো লাগে। এবং হচ্ছে থ্যাংক ইউ। মানে ওনার এনথুজিয়াজম আসলে সবার মধ্যে থাকা উচিত, যারা আসলে টেক নিয়ে কাজ করছে এবং হচ্ছে যারা অনেক মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছে। তো যাই হোক, সো ভাইয়ার আরেকটা পরিচয় হচ্ছে, যেহেতু আমি ইনোভেশন ইন কোভিড-19 এই হেডলাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে হি ডিড সামথিং রাইট। এই সময়টাতে উনি এমন একটা কিছু করেছে, এই কারণে এই হেডলাইনটা। ইয়াস অফকোর্স, উনি যেই কাজটা করে সেটা হচ্ছে ফেস শিল্ড, মানে হচ্ছে কোভিড-19 এর মেডিকেল একটা ইকুইপমেন্ট হচ্ছে ফেস শিল্ড, যেটা হচ্ছে আমি জানি না আসলে বাংলাদেশের প্রথম কিনা, তবে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের প্রথম ভাইয়া তৈরি করেছে। এবং তারপরে হচ্ছে উনি অনেক রেসপন্স পেয়েছে সেটা থেকে, এবং সেটার স্টোরি ভাইয়া বলবেন। আচ্ছা ভাইয়া, ফেস শিল্ড নিয়ে আপনি শুরু করেন তাহলে। তাহলে দর্শকরা বা যারা আমাদের ভিউয়ার্স আছে তারা আরো বেশি ক্লিয়ার হবে আর কি। তারা শুরুতে ওকে, হচ্ছে আপনার পরিচয়টা দিয়ে দিলে, আপনার মুখ থেকে পরিচয়টা দিয়ে দিলে আরো ভালো হয়। জি শিওর। আসসালামু আলাইকুম। ওকে। আমি হচ্ছে সৈয়দ রেজানুল হক নাবিল, বর্তমানে সাইবারনেটিক্স গ্লোবাল লিমিটেডের সিটিও এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি। তাছাড়া আমার একটা কোম্পানি আছে, স্টার্টআপ কোম্পানি, সেটা হচ্ছে ক্রাক্স, যেটার ফাউন্ডার আমি। তো আমি মূলত হচ্ছে 2014-এ মাস্টার্স কমপ্লিট করি থিওরিটিক্যাল ফিজিক্সে শাহজালাল ইউনিভার্সিটি থেকে। তারপর ওখান থেকে আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি। তারপর একসময় আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই, এবং 2018-এ আমি চাকরি ছেড়ে দিই। দিয়ে আমি আমার স্টার্টআপ কোম্পানিতে ফুল টাইম হয়ে যাই, মানে ক্রাক্সে। দেন আমি সাইবারনেটিক্স রোবো লিমিটেড স্টার্ট করি। আমার সাথে আমার ভাই খালেদ পারভেজ, তারপর মুকুল ভাই, আমরা মিলে ভাবলাম যে রোবোটিক্স শিক্ষাটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, যেন কোর নলেজটা যেন মানুষের কাছে যায়।
সো আমি যা দেখেছি তখন একটা জিনিস ফিল করছিলাম যে মানুষ যে জিনিসটা করছে যে শুধুমাত্র কিছু জিনিস অ্যাসেম্বলি করে অনেক কিছু বানাচ্ছে, কিন্তু কোড নলেজটা ডেভেলপ হচ্ছে না, যেটা দরকার। এই জন্য আমরা সাইবারনেটিক্স রোবো একাডেমি করি এবং ইভেনচুয়ালি সেটা একটা কোম্পানি হয়ে যায়, এবং ওইখানে আমাদের দেখা যায় হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের শাখা আমরা সাব ডিভিশন খুলি এবং রোবোটিক্স ট্রেনিং দেওয়া শুরু করি আমরা সিলেটে। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার ইচ্ছা আছে। তো আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছি বা বিভিন্ন ছোটদেরকে, একদম ছোটদেরকে আমরা ট্রেনিং দেওয়া শুরু করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন সায়েন্স কিট তৈরি করে আমরা মানে প্রোডাক্ট হিসেবে আমরা দিচ্ছি মানুষকে, বিক্রি করছি, যাতে তারা ছোটরা যেন প্র্যাকটিক্যালি শিখতে পারে এবং তার মেন্টাল লেভেলটা ওইভাবে ডেভেলপ হয়। তো এবং আমি দেখা যায় বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে আমার পরিচয়। আর তুমি নাবিল যেটা বললে যে ফেস শিল্ড, হ্যাঁ ফেস শিল্ড জিনিসটা হচ্ছে যে আমি যখন এই সিচুয়েশন বাংলাদেশে হয়, করোনা ভাইরাস নিয়ে যে এই সিচুয়েশনটা যখন হয়, তখন আমি ফিল করছিলাম আমি আসলে কিছু অস্থিরতায় আমার কেটেছে। তো অস্থিরতাটা ছিল মূলত ভাইরাস নিয়ে না, যে ভাইরাস সিচুয়েশনে আমি কিছু করতে পারবো কিনা বা করতে পারছি না, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিন্তু শেষ পর্যন্ত একটা আইডিয়া আসে যে আমি কিছু টেকনোলজি ডেভেলপ করি এবং সেটা আমি ওপেন সোর্স করে দিই। তো এইটার ধারাবাহিকতায় প্রথম ভাবলাম লো টেক জিনিস দিয়ে শুরু করি। প্রথমেই যদি আমি হাই টেক জিনিস দিয়ে শুরু করি তাহলে আমার অনেক সময় লেগে যাবে ডেভেলপ করতে, এবং আমি প্রায়োরিটি দেই যে কোনটা ডক্টরদের দরকার, কারণ তারা যদি সেফ না থাকে তাহলে তো বাকি সবকিছুই নাই। তো তখন আমি দেখলাম যে তখন যেহেতু সব লকডাউন, আমি চিন্তা করে দেখলাম যে ফেস শিল্ডটার অনেক চাহিদা বা ডক্টরদের দরকার। অ্যাকচুয়ালি আমার মাথায় ওই আইডিয়া প্রথমে আসে নাই, ডক্টররা আমাকে বলে এটা দরকার, সো আমি ডেভেলপমেন্টে যাই। তো ইভেনচুয়ালি যে জিনিসটা হয় যে আমি চিন্তা করি যে কিভাবে আমাদের সারাউন্ডিংস এ যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে কিভাবে ফেস শিল্ড তৈরি করা যায়। সো আমরা করি, আমার উদ্দেশ্য ছিল না বানিয়ে দেওয়া, আমার উদ্দেশ্য ছিল হচ্ছে জিনিসটা কিভাবে বানাতে হয়, আশেপাশে জিনিস ইউজ করে সেটা করে ওইটা ছড়িয়ে দেওয়া, ওপেন সোর্স করে দেওয়া। সো আমি তারপর হাসান, রাহাত, তারপর আমাদের খালেদ, পারভেজ ভাই, মুকুল ভাই, হাসিব আমাদের চিফ অপারেটিং অফিসার, আমরা সবাই মিলে যে কাজটা করি, আমরা ওএসপি শীট জোগাড় করি যেগুলা এই যে লাইব্রেরিতে পাওয়া যায়, তারপর পিভিসি বোর্ড যেগুলা লাইব্রেরিতে বা হার্ডওয়্যার শপে পাওয়া যায়, ইজিলি পাওয়া যায়, অনেকের বাসায়ও থাকে, তারপর ক্লিক ফাইল, ক্লিয়ার যে ফাইল। তো এই জিনিসগুলো সমন্বয় করে আমরা কয়েকটা ভার্সন ফেস শিল্ড কিভাবে বানানো যায় সেটা বানাই, ভিডিও করি, ডকুমেন্টেশন করি এবং আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেই, তারপর গিটহাবে দিয়ে দেই। তো তারপর ইভেনচুয়ালি যে জিনিসটা হয়, কিছু আমি তৈরি করেছি, এটা ঠিক, কিছু তৈরি করে আমরা দিয়েছি, কিন্তু দেখা গেল যে আমাদের পক্ষে আসলে তৈরি করে ওইভাবে ডিস্ট্রিবিউশন করা সম্ভব না। সো তখন ওই কি এটা একটা হাইপ করা যায় বা অনেকেই শেয়ার করা শুরু করে, তখন একটা ভলান্টিয়ার গ্রুপ তৈরি হয় সারা বাংলাদেশে। যেমন আমি এই ক্ষেত্রে আমি একটা নাম মেনশন করতে চাই, খুলনা কুয়েটের একটা ছেলে, ওর নাম হচ্ছে সুমিত। এই ছেলেটা সে খুবই মানে ভলান্টিয়ার, 1 টাকাও ইনকাম করে নাই, সে হাজার হাজার মানে ফেস শিল্ড মানে ওই ফর্মুলা অনুসরণ করে, বা ফর্মুলা ওটা তার ইউনিক কিছু না, মানে ও আরো উন্নয়ন করে এটা। ইভেন আমরা যেভাবে বানিয়েছিলাম এটার অনেক বেটার ভার্সন তারা বানায়। বানিয়ে সে একটা গ্রুপ খুলে ফেসবুকে যে কোভিড-19 স্টুডেন্ট রেসপন্স, ওইখানে দেখা যায় আরো ভলান্টিয়ার এসে যুক্ত হয়। তারা দেখা যায় রাতের পর রাত হাজার হাজার, আমার জানা মতে হয়তো 15 থেকে 20 হাজার ফেস শিল্ড তারা বানিয়ে পুলিশ, তারপর বিভিন্ন ধরনের হসপিটাল, এগুলাতে তারা বিতরণ করে। তো ওইটা হচ্ছে আমার মানে যে ওকে আমি নিজে বিতরণ করতে পারি না, ঠিক আছে, বা নিজে হয়তো কয়েকটা মাত্র বানিয়েছি, কিন্তু তাদেরকে উৎসাহিত করতে পেরেছি বা তারা বানিয়েছে, এবং ইভেন্চুয়ালি তারা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের তো অনেক ভালো বানিয়েছে, এবং ডক্টর তারা প্র্যাকটিক্যালি ইউজ করেছে এবং তারা ফিডব্যাক দিয়েছে ভালো। দেন আমরা করলাম কি, আমরা নিজেরা প্রোডাকশনে না গিয়ে কিছু কিছু আমরা বানানো তৈরি শুরু করলাম, যেমন স্পেশালাইজড ল্যাব গুলার জন্য, যেমন যেগুলো 3D প্রিন্টেড, কিন্তু 3D প্রিন্টের আমাদের এখানে লিমিটেশন আছে, এখানে সবকিছু পাওয়া যাচ্ছে না। তো আমরা শেষ পর্যন্ত কিছু তৈরি করি, পরে সাস্টের যে করোনা ল্যাব আছে, যেখানে কোভিড-19 যে ল্যাব, যেখানে করোনা ভাইরাস টেস্ট করা হয়, ওইখানে আমরা স্পেশালাইজ কিছু ফেস শিল্ড বানাই, নিজেরা বানিয়ে তাদেরকে দেই। এভাবে আরো কিছু ডক্টর যারা আইসিইউতে ডাইরেক্টলি কাজ করেন তাদেরকে আমরা দেই। তো এখনো কিন্তু স্টুডেন্ট তারা ভলান্টিয়ার তারা তৈরি করছে, পুলিশদেরকে দিচ্ছে, র্যাবদেরকে দিচ্ছে, ডক্টরদেরকে দিচ্ছে, বা যাদের দরকার তাদেরকে দিচ্ছে। তো এইভাবে করে অনেকগুলো মানে আল্লাহর রহমতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, যেটা আমার খুব ভালো লাগছে যে আমরা একটা টিম ওয়ার্ক ছিল। এখানে আমার ক্রেডিট হচ্ছে আমার টিমের মেম্বারদের। আমি দেখা যায় যে হয়তো ভিডিও করেছি বা হয়তো বলেছি বানাও,
কিন্তু আসলে বানিয়েছে কিন্তু তারা, আমি না। বেশিরভাগ ক্ষেত্রে তারা, ক্রেডিটটা তাদের আর কি। আচ্ছা 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 তো ভাই, এইভাবেই আপনার কাছে করে আর আমার কি, একটা মানে কোশ্চেন, সেটা ফেসিয়াল হচ্ছে ইয়াটা হয়। ওকে, শিওর। তো আমি একটু কমেন্ট গুলা পড়ে নিই। অনেকে আমার সাথে যুক্ত আছেন, তাদেরকে একটু আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আল জুবায়ের। উনি লিখেছেন স্যারকে সিলেটি, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ, 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 আমি সিলেটে আছি। কয়েকদিন পর পর আমাকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য বের হয়। অনেকে বলে আপনি তো আমেরিকা চলে গেছেন, কেউ বলে ওই চায়না চলে গেছেন, রাশিয়া চলে গেছেন, এরকম। আমার কয়েকদিন পর পর আমি এটা শুনি না। আমি বাংলাদেশে আছি আপাতত, ইনশাল্লাহ ভবিষ্যতে যেতে আচ্ছা পারি। ঠিক আছে। সো ওয়ারিড হওয়ার কিছু নাই, ভাইয়া বাংলাদেশে আছেন। আচ্ছা, তারপর হচ্ছে ফাইসাল আহমেদ, তিনি লিখেছেন হচ্ছে আসসালামু আলাইকুম, আপনাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফয়সাল ভাই, ওনাকে কিন্তু আমি চিনি। উনি মর্নিংটন স্কুল এন্ড কলেজে খুবই উনি করেছি। উনার যতগুলো বাচ্চা আছে অনেক সবগুলো আমাদের এখানে পড়াশোনা একজন করে। একজন মানুষ, মারাত্মক। এই আমিও ওনাকে পার্সোনালি এই চিনি। এই ধরনের মানুষ দরকার। মানে উনার একটা ছোট ছোট ছেলে মেয়েদেরকে 1 বছর পড়াশোনায় গ্যাপ দিয়েছিল, শুধুমাত্র মানে প্র্যাকটিক্যাল নলেজ শেখানোর জন্য। এইটা আমি আমি আমার লাইফে কোনো মা বাবাকে দেখি নাই। যদিও উনি হ্যাঁ, যখনই গ্যাপ নিছেন, মানে হি হ্যাজ দিয়েছেন, গট দ্যাট তখন কিন্তু লেভেল অফ করোনা ভাইরাসও, এনথুজিয়াজম, ট্রাস্ট মি। ইয়েস এক্স্যাক্টলি, তখনই আবার লকডাউনও শুরু হয়ে যায়। আলটিমেটলি উনার বাচ্চাদের ইনশাল্লাহ ইয়ার লস হবে না, কিন্তু উনার কিন্তু উনি জানতো না যে তখন মানে এই মানে করোনা ভাইরাস বিশ্বে আসবে। মানে উনি হোম স্কুলিংটা খুব ভালো করে চালাচ্ছে, এটা মারাত্মক ভাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ এক্স্যাক্টলি। সো মাচ ফয়সাল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল্লাহ, সরি, আলামিন ভুইয়া। তারপর আছেন হচ্ছে সৈয়দ শাকিল আহমেদ। আলামিন ভুইয়া উনি হ্যাঁ, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার চাচাতো ভাই উনি, শাকিল ভাই। আচ্ছা, উনি অনেক আর কিছু শাকিল বলেন আসলে আমাকে। লিখেছেন কেমন আছো, সফল হও দোয়া করি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে ইয়ামিন বাক্ত আকাশ, উনি লিখেছেন অল দা থ্যাংক বেস্ট ইউ ভাই। ভাই। আমার সাথে যুক্ত আছেন নাহিল আশরাফুল। নাহিল আমার তারপর ছোট যুক্ত ভাই, আপন আছেন ছোট ভাই। আহসান তোহেল ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ওয়াচিং আস। এবং উনি নোমান আহমেদ স্যারকে মেনশন দিয়েছেন, আমার অনেক পছন্দের একজন বড় ভাই। থ্যাংক তারপর ইউ। আমার সাথে যুক্ত আছেন সাব্বির শাওন ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম ওয়ালাইকুম আপনাকে। আসসালাম। আশা করি তুমিও ভালো আছো। আচ্ছা, তারপর হচ্ছে আমার ইনফ্যাক্ট সাথে যুক্ত আমার আছেন। কিন্তু ফেসবুকে লাইভে আমি ফার্স্ট আসছি, এই প্রথম, এর আগে আসিনি। আচ্ছা ঠিক আছে, আই এম রিয়েলি ব্লেসড। আমার কাছে এটা আমার অনেক প্রাউডের জায়গা যে আপনার মতো মানুষকে আমি লাইভে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, আমার সাথে যুক্ত আছেন শরীফুল হক সানি ভাই। উনি লিখেছেন স্যার আমাদের দেশের গর্ব। ইয়েস, আমাদের দেশের গর্ব, উই আর প্রাউড অফ হিম। আচ্ছা, তারপর হচ্ছে রাশেদ খান লিখেছেন আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? আপনার ফ্রেন্ড। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আচ্ছা ঠিক আছে, তো যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কমেন্ট করতে থাকুন, আমরা আপনাদের কমেন্টটা নিচ্ছি। তার আগে ভাইয়াকে আমি কিছু কোয়েশ্চেন করব, তারপর আমরা আমাদের কমেন্ট গুলাতে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন লিখেছেন হচ্ছে দেলওয়ার মনির, উনি লিখেছেন আমার পছন্দের একজন মানুষ নাবিল ভাই, আবার উনিও আমার ইউনিভার্সিটি স্যার, সবসময় আপনার জন্য শুভকামনা রইল। ওকে, সবাই থ্যাংক অনেক ইউ অসংখ্য ধন্যবাদ, দেলোয়ার ভাই। উনি আমার অ্যাকচুয়ালি অসংখ্য সিনিয়র ধন্যবাদ। স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা পরবর্তীতে কমেন্ট গুলা নিব। আমি একটু কমেন্টটা আপনাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আহ, একটা প্রশ্ন অনেকেই হয়তো আপনাকে করে, যে আপনি তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন নাই, পড়াশোনা করেছেন ফিজিক্স নিয়ে, যেমন আপনার ইউজার নেম হচ্ছে নাবিল ফিজিক্স, ঠিক আছে? তো এক্স্যাক্টলি। আপনি তাহলে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন কিভাবে, বা এটা নিয়ে আপনার প্যাশনটা যদি নিয়ে বলতেন এটা সম্পর্কে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার মনে হয় আমার যে ডিএনএ টেস্ট করা হয়, ওখানে মনে হয় ওই সিকোয়েন্সের মধ্যে কয়েকটা কোড পাওয়া যাবে, যেখানে ইঞ্জিনিয়ারিং, তারপরে এই ধরনের কারিগরি, এগুলা দুই একটা থাকবে আমি নিশ্চিত। তো আমি বেসিক্যালি অ্যাকচুয়ালি আমি মানে ছোটবেলা থেকে আমার নানা ভাই উনি ছিলেন ডক্টর, কিন্তু ডক্টর হলো উনি সবসময় উৎসাহ দিতেন প্র্যাকটিক্যাল কাজের দিকে। তো উনি যাই আমি করতাম বা আশেপাশে যাই ছিল, উনি আমাকে প্র্যাকটিক্যাল ওইটা সায়েন্সটা বুঝিয়ে দিতেন। ঠিক আছে, যেমন একটা তালা কিভাবে কাজ করে, একটা সাইকেল কিভাবে কাজ করে, সব বুঝিয়ে দিতেন এবং আমাকে দিয়ে করাতেন। তো অ্যাকচুয়ালি আমি একদম হুম। ছোটবেলা থেকেই যার ফলে ওই কাজগুলাতে অভ্যস্ত হয়ে যাই, এবং ইভেনচুয়ালি আমি এক সময় রিয়ালাইজ করি যে ওকে, আমার থিওরিটিক্যাল সায়েন্সে যদি পড়ি, মানে ফিজিক্সে যদি পড়ি, তাহলে সেই জিনিসটা ভালো হবে। আমার ফ্যামিলি বেশিরভাগই চেয়েছিল যে ডক্টর হই, কারণ আমাদের ফ্যামিলিতে ডক্টর অনেক বেশি। তো আমার একটা টার্গেট ছিল আচ্ছা যে আমি ডক্টর হবো না। আমি বলছি আমি ডক্টরদেরকে কিন্তু এখানে মানে রেসপেক্ট, খুবই রেসপেক্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডক্টরদের জন্য এখন কাজ করছি, কিন্তু আমি নিজে ডক্টর হবো সেটা আমার কখনোই টার্গেট ছিল না, কারণ আমি জানি এটাতে আমি আমার এটা প্যাশন না। তো আমার প্যাশন ছিল অ্যাকচুয়ালি টেকনোলজিক্যাল ওয়ার্ক করা।
তো ওইটা করতে গিয়ে যে বেসিক সায়েন্সটা কিভাবে আমার ইমপ্রুভ করা যায় সেই জন্য। তো আমি তারপর দেখলাম যে আমি যদি থিওরিটিক্যাল ফিজিক্সে যদি পড়ি তাহলে আমার বেসিক নলেজটা ইমপ্রুভ হবে। তো ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ যদি ইমপ্রুভ হয়, আমি যেহেতু ছোটবেলা থেকেই কাজ করছি ইঞ্জিনিয়ারিং নিয়ে, তো আমার আর ওইটার জন্য কোনো ডিগ্রি প্রয়োজন নাই। তো আমি যখন ফিজিক্সে যখন ভর্তি হই, ইভেনচুয়ালি এক সময় আমি আমার একজন খুবই শ্রদ্ধেয় স্যার সত্যরঞ্জন স্যার, ওনার সাহচর্য পাই, উনি আমাকে অনেক কিছু শেখান। তারপর শ্রদ্ধ জাফর ইকবাল স্যার, ওনার সাহায্য পাই এবং ওনাদের সাথে আমি কাজ করা শুরু করি। দেন দেখা যায় কি আমি যে প্রজেক্টের কাজ করতাম এখানে খুবই বেসিক সায়েন্সের ব্যাপার ছিল, যেমন ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দরকার ছিল। তো এই দুইটার একটা কম্বাইন্ড ওয়েতে আমি সবসময় কাজ করে অভ্যস্ত হয়ে যাই এবং এইভাবে ইভেনচুয়ালি আমি তারপর ইউনিভার্সিটি টিচিং করি। তারপর আমি এই যে টেকনোপ্রেনারশিপ বা টেকনোলজি নিয়ে যে স্টার্ট আপ করা বা ইঞ্জিনিয়ারিং করা, ওইটাতে আমি অভ্যস্ত হয়ে যাই। তো এই কারণে দেখা যায় যে এবং আমি আমার নলেজ সব সময় ডেভেলপ করার চেষ্টা করি। যেমন আমার ইঞ্জিনিয়ারিং যে জিনিসটা দরকার আমি ওইটা শিখেছি। এখন কথা হচ্ছে আমার ডিগ্রি নাই, কিন্তু ডিগ্রি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট আমার ওইটা প্রয়োজন হয় না, কারণ আমি তো প্র্যাকটিক্যালি করতে করতে আমার জিনিসগুলো শিখতে হয়েছে। সো ফিজিক্সে পড়ার মতো এইটাই কারণ ছিল এবং এই কারণেই দেখা যায় যে আমি ফিজিক্সে পড়া সত্ত্বেও আমি ইঞ্জিনিয়ারিং কাজ খুবই মানে কমফোর্ট ফিল করি। ভালো বলবো না, কিন্তু কমফোর্ট ফিল করি বা অ্যাটলিস্ট করলে পারি ইনশাআল্লাহ। ওকে, সো বেসিক্যালি আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে কাজ করছেন, আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে হাউ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস শুড প্রিপেয়ার দেমসেলভস ফর লাইক নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আমরা জানি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের দিকে আমরা আগাচ্ছি। সো এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা তাদের নিজেদের কিভাবে প্রিপারেশন বা প্রিপেয়ার করতে পারে আর কি। ওকে, দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। আসলে এটা খুব ইম্পর্টেন্ট বলতে এখানে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে বা সায়েন্সের আছে, এটা একটু মনোযোগ দিয়ে শোনা উচিত। যে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন ইঞ্জিনিয়ারিং ওকে দ্যাটস গ্রেট, যখন আমরা ইঞ্জিনিয়ারিং করি তখন আমাদের কয়েকটা জিনিসে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য করা যায়, কেউ খুব বেশি থিওরিটিক্যাল দিকে যায়, খুব বেশি প্র্যাকটিক্যাল দিকে যায়। তো আমাদের যে জিনিসটা করতে হবে দুইটার একটা সমন্বয় ঘটাতে হবে। এবং অনেকে বলে রেজাল্ট লাগবে না, আবার অনেকে বলে ক্লাস করবো না, আর এই ক্লাসে যেটা তেমনি সবগুলাই মানে সীমিত পরিসরে সবগুলাতেই টাচ করতে হবে, ঠিক আছে? সীমিত পরিসরে সীমিত পরিসরে হলো আমি আসছি কিভাবে ব্রডার পরিসরে পরে যাব, কিন্তু কোনো কিছু নেগলেক্ট হয়, রেজাল্টও দরকার আছে। রেজাল্ট ওইটা কোনো ফ্যাশন না যে আমি রেজাল্ট খুব খারাপ করবো একদম ইয়া হয়ে যাবো, এক্সেপশনাল অনেক মানুষ আছে, ওইটা আলাদা। হ্যাঁ, কিন্তু রেজাল্টটাও গুরুত্ব দেওয়া উচিত, কারণ লস নাই, তো কোনো রেজাল্ট ভালো করলে তো লস হচ্ছে না। তো এখন যখন আমরা পড়বো তখন যখন আমরা যে জিনিসটা পড়বো বেসিক যে জিনিসটা, ওইটার প্রতি আমাদের মারাত্মক গুরুত্ব দিতে হবে। তো বেসিক একটা জিনিস আমি একটা টেকনিক্যাল উদাহরণ দিই। ধরলাম আমি একটা ক্যাপাসিটর নিয়ে ধরলাম একজন পড়ছে, তো ক্যাপাসিটর ইকুয়েশন গুলা যা আছে সব সে থিওরিটিক্যালি পড়লো। দেন সে করলো কি, একটা ক্যাপাসিটর নিল, তার ল্যাবে গেল বা একটা পাওয়ার সাপ্লাই জোগাড় করলো, একটা হয়তো ভোল্ট মাল্টিমিটার জোগাড় করলো, ওইখানে সে ক্যাপাসিটর চার্জ করলো, ডিসচার্জ করলো। পাশাপাশি সে যে থিওরি তার যে ইকুয়েশন ছিল যেখানে হয়তো টাউ ইকুয়াল এত, মানে চার্জ টাইম এত, ডিসচার্জ টাইম এত, ওইটা একটু সে ভেরিফাই করে দেখলো যেখানে অ্যাকচুয়ালি কি হয়। তখন দেখা গেল কি তার একটা ভিজুয়ালাইজেশন এখানে ক্রিয়েট হলো। তো যেমন আমি যদি বলি যে আমার বাসা হচ্ছে অমুক অমুক, ডানে গিয়া বামে গিয়া অমুক টমুক গিয়া অমুক, এটা না করে আমি যদি নাবিল তোমাকে আমার বাসায় সরাসরি সাথে করে নিয়ে যাই, কোনটা বেটার হবে? তুমি নেক্সট টাইম ওই জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা ভালো। সো এই ভিজুয়ালাইজেশনটা রিয়ালাইজ করা বেসড অন থিওরি এন্ড প্র্যাকটিক্যাল, ওই জিনিসটা যেন আমাদের দেশের মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট বা যে কোনো মানে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হোক, তারা যেন অর্জন করে, ওইটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা আমরা করছি না বলেই দেখা যায় আমরা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইয়াতে অনেক ক্ষেত্রে আমরা পারি না। ঠিক আছে, এইটা যদি আমরা পারি তাহলে দেখা যাবে যে আমাদের ভালো। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, যেমন একজন ড্রোন বানাচ্ছে, একটা কোয়াড কপ্টার ধরলাম বানাচ্ছে, সে 4টা মোটর লাগাইলো, সে ফ্লাইট কন্ট্রোল লাগালো, লাগায় উড়ায় ফেললো, জাস্ট অ্যাসেম্বলিং করলো। এটা কিন্তু তার খুব একটা শেখা হচ্ছে না, ওটা দরকার আছে, কিন্তু সে করলো কি তারপরে এখানে সেন্সর গুলা কিভাবে কাজ করে, সেন্সর গুলা কিভাবে ইন্টারফেস হয়, এখানে কি অ্যালগোরিদম চলতেছে, এগুলা যদি সে স্টাডি করে, তারপর দেখা যাবে কি, এখন ধরলাম তাকে আমি একটা অন্য আরেকটা জিনিস দিলাম, ধরলাম যে তুমি একটা অক্সিজেন থেরাপি মেশিন বানাও। তো তখন কি তার দরকার হবে? তার ফ্লো মেজারমেন্টের দরকার হবে, তার প্রেসার সেন্স করার দরকার হবে। ওইটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গা থেকে আসছে? ওই ড্রোন থেকে কিন্তু আসতেছে। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে ওই যখনই আমরা যেটা করবো ওইটা একটু বুঝে রিয়ালাইজ করে ফিল নিয়ে করবো।
হ্যাঁ, যেমন আমি যদি এখন নাবিল তোমাকে যদি একটা 220 ভোল্টের একটা আমি যদি একটা ইলেকট্রিক ওয়্যার, হ্যাঁ মানে ফেজ এবং নিউট্রাল দিয়ে আমি যদি তোমার কাছে দেই, আর একটা যদি রাখি যে জাস্ট 5 ভোল্ট, আমি যদি বলি 220 ভোল্টের চার্জ করার জন্য যদি একসাথে, তুমি কি করবা? করবা না। হ্যাঁ, কেন করবা? কারণ তোমার ওই ফিলটা আছে যে ও মাই গড 220 ভোল্টে গেলে আমি মরে যাবো। কিন্তু আমি যদি জাস্ট থিওরিটিক্যালি জিনিসটা করি, কিন্তু আমার মধ্যে ওই ফিলটা না আসে, তখন কিন্তু সেটা হবে না। তো ইঞ্জিনিয়ারিং হোক, সায়েন্টিফিক কাজ হোক, যেখানে এই ফিল ডেভেলপমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এইটা করার জন্য ওই আমার থাকবে যে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা একসাথে সুন্দরভাবে পরে নিজের মধ্যে ওই জিনিসটা ডেভেলপ করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সো মাচ ইনফরমেটিভ ছিল এই অ্যানসারটা। আচ্ছা যাই হোক, আমার আরেকটা কোশ্চেন ছিল, আপনি হচ্ছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে খুব কাজ করতেছেন, তো আমার কাছে একটা কোশ্চেন হচ্ছে আপনার মানে ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট প্লাস হচ্ছে এটার ফিউচার নিয়ে যদি একটু বলতেন। ওকে, বাংলাদেশে ইয়েস, বাংলাদেশে তুমি যদি লক্ষ্য করো একটা জিনিস যে মেডিকেল টেকনোলজি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হয়তো 1900 সাল থেকেই দেখা যায় বিভিন্ন ধরনের টেকনোলজি মানে ইনস্ট্রুমেন্ট গুলা ডক্টর তারা ইউজ করে আসছে বিভিন্ন দেশে। আমরা এখন আছি 2020-তে, আমাদের দেশে কয়টা ডেভেলপ হচ্ছে? এই উসিলায়, এই কোভিড-19 উসিলায় হয়তো কিছু এখন ডেভেলপ হচ্ছে, কিন্তু এর আগে কয়টাই বা হচ্ছে? আমরা কি পারতাম না? আমাদের কি এটা ছিল না? যেমন একটা ইনজেকশন ইনফিউশন পাম্প, একটা 100 ml হয়তো ইনজেকশন থাকবে, সেটা একটা নির্দিষ্ট সময় বেবি সে পাম্প করবে। এই টেকনোলজি কি আমাদের দেশে নাই? অবশ্যই আছে। তো এখানে আমরা কেন করছি না? এখন ঘটনা হচ্ছে যে ওকে, এটা FDA অ্যাপ্রুভমেন্ট লাগবে, এন লাগবে, তেন লাগবে, ওকে সবই ঠিক আছে, কিন্তু আমরা যদি শুরু না করি সেটা কোনোদিনই কিন্তু হবে না। তো এখন আমরা এই সিচুয়েশনে এসে কি দেখলাম যে আমরা শুধুমাত্র টাকা থাকাটাই সমাধান না। এখন আমি যদি চাই একটা 100টা ভেন্টিলেটর কিনে আনবো, আমি এখন হয়তো ইউএসএ আমাকে টাকা দিলেও দিবে না, কারণ তাদের ওইটা বেশি দরকার। তো এই কারণে দেখা যায় আমাদের দেশে ডেভেলপমেন্ট শুরু করা উচিত। আগে তো কখনোই দেখা যায় একসময় ফ্রিজ টিভি গুলা আমাদের দেশে তৈরি হতো না, এখন কি হচ্ছে না? এখন কিন্তু হচ্ছে। কেন? আমরা চেয়েছি বলেই কিন্তু হচ্ছে। আমরা যদি মেডিকেল টেকনোলজি যদি এইভাবে লাগে, বিভিন্ন কোম্পানি যদি ডেভেলপ করা শুরু করে, আমি নিশ্চিত চায়না থেকেও বাংলাদেশে অনেক কম দামে এইগুলা উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, এই জিনিসটা আমাদের কাছে হাস্যকর হতে পারে, কিন্তু আমি প্রমাণ করতে পারবো যে বাংলাদেশে যদি ডেভেলপ করা হয় আমরা তো করতে পারবোই, মানে আমাদের দেশে তো করতে পারবে, উল্টা আরো সেটা এক্সপোর্ট করতে পারে। প্রথম দিকে হবে না, তার হয়তো অনেক 2-3 বছর সময় হয়তো লাগবে অ্যাপ্রুভাল পাইতে, প্রথম অনেক ফেইলিওর হবে, ইত্যাদি ইত্যাদি হবে, কিন্তু ওইটা ম্যাটার না। ওইটা হচ্ছে যে আমরা এই সিচুয়েশনে আমাদের এই শিক্ষাটা দেয় যে আমাদের দেশে যদি ডেভেলপ করা হয়, আমাদের চাহিদাও মানে হলো বাইরে হলো। এবং এখানে আরেকটা জিনিস হবে যে কর্মসংস্থানটা যখন ক্রিয়েট হবে, R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তখন আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে বা সায়েন্সে পড়াশোনা করছে, তারা তখন থেকেই বিভিন্ন প্রজেক্ট করবে এবং ওইটা এসে দেখা যাবে ওই কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে এবং ওইটা আলটিমেটলি প্রোডাক্ট হিসেবে হবে। তো এখানে নলেজ ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমিক্যাল একটা হচ্ছে, মানে মেড ইন বাংলাদেশের চেয়ে ডিজাইন ইন বাংলাদেশ, এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই কারণে আমি মনে করি যে বাংলাদেশে মেডিকেল টেকনোলজি করা উচিত। এখন আমাকে অনেকেই বলে তুমি ভেন্টিলেটর বানাচ্ছ, তোমারটা তো কেউ ইউজ করবে না। আমি হ্যাঁ, আমারটা এখন ইউজ করা দরকার নাই। আমার কিন্তু একটা কোশ্চেন ছিল ভাইয়া, মানে এই ভেন্টিলেটর নিয়েই। সেটা হচ্ছে যে ভেন্টিলেটর বানাতে গিয়ে আপনার কিরকম অবস্টেকল বা এটা আসলে কতটুকু ফিজিবল হবে এই মোমেন্টে, আপনার কাছে কি মনে হয়? কারণ হচ্ছে একটা হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ, আর এটার অনেক প্রোটোকল আছে যেটা আপনি ভালো জানেন, আরো ভালো বলতে পারবেন। তো এই মোমেন্টে হচ্ছে এটা যদি আপনি বানাতে চান বা বানানোর চেষ্টা করেন, তাহলে এটা কতটুকু ফিজিবল হবে বা কি ধরনের অবস্টেকল আপনাকে ফেস করতে হতে পারে এই মোমেন্টে? আচ্ছা, তো আমি বলে রাখি, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি। সেটা হচ্ছে ফেস শিল্ড বানানোর পরে আমরা ডক্টরদের জন্য DIY, ডু ইট ইয়োরসেলফ টাইপে গগলস তৈরি করি। তো এই গগলস গুলো তখন বাংলাদেশে পাওয়া যায়। ওটা নিয়ে কোশ্চেন ছিল অবশ্য। আচ্ছা বলেন। আচ্ছা, আমি ওটা বলেই ফেলি। তো ওইখানে দেখা যেত কি, আমরা একদিন রাতে চিন্তা করলাম, একজন ডক্টরই, ওইটাও ডক্টরদের আইডিয়া থেকে উনি বলছে আমার কাছে আমি টাকা দিয়েও গগলস পাচ্ছি না। মানে ওনার কাছে তো কিছু নাই, যার কিছুই নাই তারা আপনি যখন একটা কিছু দিবেন তখন সে অ্যাপ্রুভাল খুঁজবে না যে এটা কোন FDA আছে কিনা, সি সার্টিফিকেশন আছে কিনা, এগুলো কিন্তু সে দেখবে না, কারণ তো কিছু নাই মামা যে কানা মামা ভালো এই টাইপের। তো তখন আমাদেরকে বলা যে তোমরা একটা যেমনি একটা গগলস বানায় দাও। তো তখন আমরা কি করলাম, আমি আর রাহাত ওই ল্যাবে আসলাম। তো আমরা বলতেছি কিভাবে কি করব। ওই অফিসের সামনে একটা সাইকেল ছিল, আমরা করি কি সাইকেলের যে ওই টিউবটা আছে না, সাইকেলের টিউবটা খুলে ফেলি আর PVC দেই, ওই যে PVC ম্যাটেরিয়াল দেই, দিয়ে ওই একটা গগলস তৈরি করে ফেলি। তো
তো গগলস যখন তৈরি করি আচ্ছা তখন দেখা যায় ওইটা তো করতে খারাপ লাগে না, তো ওই যাদের একদম নাই তারা দেখা যায় চলো, পরে দেখা যায় বাংলাদেশে চলে আসছে। এইটার পরে আমার মানে আমার তখনও ভেন্টিলেটর নিয়ে খুব একটা আইডিয়া ছিল না, তো আমি তখন ভেন্টিলেটর নিয়ে রিসার্চ করা শুরু করি। তো শুরু করে এক সময় আমরা ওই যে ভাবি যে ওকে না আমার এখন প্র্যাকটিক্যাল কিছু ভেন্টিলেটর দেখতে হবে। তো আমার একজন স্টুডেন্ট আছেন আমিনুল ইসলাম, সে সে আমাকে ফোন দেয় যে স্যার আমার ভেন্টিলেটর আছে, আমি এগুলো নিয়ে কাজ করি, মানে সে মেডিকেল ইঞ্জিনিয়ার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার, তো আপনি চাইলে ওইটা খুলে দেখতে দেখতে পারেন। তো আমি গেলাম, গিয়ে খুলে টুলে দেখলাম, নষ্ট একটা খুব ভালো একটা কোম্পানি জেনারেল ইলেকট্রিকের। তারপর নর্থ ইস্ট মেডিকেল কলেজে যাই সিলেটের, তাদের ডক্টর নাজমুল স্যার, তারপর একজন জুনিয়র একজন ডক্টর আছেন আসিফ, ওইখানে তারা আমাকে অনেক হেল্প করেন, মানে কিভাবে একদম রিয়াল মানে ভেন্টিলেটর আমি চালাই। তারপর স্টাডি করে দেখলাম আচ্ছা ওকে আমরা এটা বানাতে পারবো। তখন বানাতে হলে কি করা যায়, আমি কোনো পার্টস পাচ্ছি না তখন, হ্যাঁ কারণ লকডাউন। আচ্ছা তখন চিন্তা করলাম যে আমরা যেহেতু ড্রোন বানানোর যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমরা ড্রোন নিয়ে অনেক কাজ টাজ করেছি, তুমি জানো, হ্যাঁ এই বিষয়ে একটু পরে হ্যাঁ আলাপ আপনাকে করবো। কিন্তু ড্রোনের মাধ্যমে আমি চিনি নরমালি, হ্যাঁ কারণ আচ্ছা। হচ্ছে তো শাহজালাল ইউনিভার্সিটিতে যখন ড্রোন নিয়ে কাজ করেন তখন থেকে আসলে আমি আপনাকে চিনি। হ্যাঁ ওইটা আমি একটু পরে আসছি, মানে ওইটা ডিটেলস। তো আমরা আচ্ছা ওই ড্রোনের যে টেকনোলজি আমরা ইউজ করতাম, যেমন এখানে অনেক ওইটা দিয়ে আমি কিভাবে ভেন্টিলেটর বানানো যায়। এবং আমি রিয়েলাইজ করলাম যে ভেন্টিলেটর এবার কাজে আসবে কিনা জানি না, তবে ইউকে গভর্নমেন্ট একটা ইমার্জেন্সি ভেন্টিলেটরের একটা প্রোটোকল দিয়ে দিয়েছে। ওইটা আমি দেখি যে এই যদি ক্রাইটেরিয়া মেনটেন করে তাহলে এখন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাওয়া যাবে ভেন্টিলেটরে, কারণ নাই তো এখন কি করবে, একটা সহজ একটা হ্যাঁ আমি ওইটা ফলো করে যেটা বললাম ওকে আমরা একটা বানাই। তো বানানোর পরে আমি যখন রিয়েলাইজ করলাম হয়তো আবার ব্যবহার করা নাও হতে পারে, তখন চিন্তা করলাম আমি যে টেকনোলজি ওপেন সোর্স করে দিব। তো অনেকে দেখা যাচ্ছে ওই যে আচ্ছা এম্বু ব্যাগ বেসড ভেন্টিলেটর বলতেছে, কিন্তু এম্বু ব্যাগ বেসড যে ওইগুলো আসলে ভেন্টিলেটর না। তো এখানে অনেক ভেন্টিলেটর অ্যাকচুয়ালি অনেক সফিস্টিকেটেড জিনিস, কারণ অনেক ধরনের মোড লাগে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এগুলো নিয়ে স্টাডি করে আমরা এখন ওপেন সোর্স ভেন্টিলেটর তৈরি করছি, যে আমরা এক হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওপেন সোর্স করা, দুই নাম্বার ওকে হচ্ছে নলেজ শেয়ারিং করা, সাইন্টিফিক পেপার লেখা এবং ট্রেন আপ করা একটা ইয়াকে। এখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমি কমপ্লিট করে ফেলবো, এবার হয়তো হবে না, হ্যাঁ যাই না, বলা তো যায় না, কিন্তু এরপরে দেখা যাবে অন্য কোন একটা কোম্পানি যাদের অনেক বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, বা আমাদের হয়তো এরকম হবে এক সময়, তারা দেখা যাবে হুম আমাদের সাথে হয়তো কোলাবোরেশন আসতে পারে। যখন কোলাবোরেশন আসবে তখন কিন্তু এই ধরনের রাইট সার্টিফিকেশন প্রসেস সেইগুলা কিন্তু হয়তো 2 বছর লাগুক না, সমস্যা তো নাই, কিন্তু একটা সময় তো আমাদের দেশে হলো, যেমন ওয়ালটন আমি যতদূর জানি করতাম শিওর না, তো একটা কোম্পানি করলে কিন্তু হবে না, অনেকগুলা কোম্পানি লাগবে। একটা কোম্পানি যদি টিভি ফ্রিজ উৎপাদন করতে তাহলে কি হতো না, হ্যাঁ। সো এই না আইডিয়া থেকে করা যে আবার কাজে না লাগুক, আমি নলেজটা শেয়ারিং করবো, আমার নিজের হবে। আমরা মাত্র প্রথম দিকে মাত্র 2 জন মিলে এই কাজটা করতেছিলাম। নাসার তারা যে ডেভেলপ আচ্ছা করতেছে তারা হয়তো 20 না 25 জন, এনভিডিয়ার তারা করতেছে অনেক অনেকে। তো আমাদের এখানে মাত্র 2 জন ছিল, আমি পোর্টো এগুলা বা বিভিন্ন করতাম, রাহাত মেকানিক্যালি নিয়ে 3D প্রিন্ট করে আমরা টারবাইন বানায় ফেলছি, মানে অনেক অনেক কিছু, মানে ইনশাল্লাহ এটা রিলিজ হবে, এটা আমরা কাজ করতেছি। তো ইনশাল্লাহ এইটাই ছিল হচ্ছে ভেন্টিলেটর বানানোর মোটিভ। এবং আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি বলি, হুম ভেন্টিলেটরের অ্যাপ্লিকেশন শুধুমাত্র ভেন্টিলেশন, ভেন্টিলেটর টেকনোলজি বানাতে গিয়ে যেমন একটা ডিভাইস আছে স্পাইরোমিটার, যেটা দিয়ে শ্বাস প্রশ্বাসের প্যাটার্ন গুলো বোঝার জন্য ইউজ করে। ভেন্টিলেটরের একটা হুম স্মল একটা পার্ট হচ্ছে এই স্পাইরোমিটার। আমি কিন্তু স্পাইরোমিটার এখন কিভাবে বানাতে হয় সেটা জানি। তারপর একটা বলি আচ্ছা অক্সিজেন ব্লেন্ডার মেশিন বা অক্সিজেন থেরাপি মেশিন, খুব ইম্পর্টেন্ট। তো আমি ভেন্টিলেটর মেশিন বানাতে গিয়ে আমি এখন জানি যে কিভাবে অক্সিজেন থেরাপি মেশিন বানাতে হয়। তো এইটা বানাতে গিয়ে আরেকটা মেশিন আছে সিপ্যাপ এবং বাইপ্যাপ, আমি এখন জানি যে কিভাবে সিপ্যাপ এবং বাইপ্যাপ মেশিন বানাতে হয়। এইভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা শিখে ফেলেছি, এবং এই জিনিসগুলো আমরা যখন শেয়ার করবো তখন কি হবে, আরো অনেক ইঞ্জিনিয়ার তারা দেখবে, হ্যাঁ বাংলাদেশের তারা হুম দেখবে, হ্যাঁ। তো এইটা হচ্ছে মোটিভ আর কি, যে নলেজ শেয়ারিং, তারপর আরো ছোট ছোট ডিভাইস গুলো তৈরি করা, যেমন অক্সিজেন ব্লেন্ডিং মেশিন, ওইটা হয়তো বা পিএপিআর ডিভাইস যেটা ওই যে ডক্টর তারা ইউজ করে। তো এগুলা কিন্তু সার্টিফিকেট পাওয়া খুব যে একটা টাফ তা না, ভেন্টিলেটর হচ্ছে অনেক ইজি, এবং ওইগুলো ফেইলিওর হইলো যে খুব একটা রিক্সা দিক হয়ে যায় তা না। তো এগুলো দেখা যাবে বাংলাদেশে কিন্তু তৈরি শুরু করা যায়, কারণ বাংলাদেশে অলরেডি আছে অনেক সফিস্টিকেটেড টেকনোলজি কিন্তু ডেভেলপ করছে। সো আমরা জাস্ট এখন যদি ওই মেন্টালিটিটা ডেভেলপ করি যে আমরা দেশে করবো, বাস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমরা আরো কিছু কমেন্ট পড়ে নিচ্ছি, আমাদের সাথে আরো যুক্ত আছেন। খায়রুল ইসলাম উনি লিখেছেন গ্রেট প্রোগ্রাম, উই আর প্রাউড অফ ইউ নাবিল। ইয়েস উই আর রিয়েলি প্রাউড অফ হিম। সিদ্দিকা তাহমি উনি লিখেছেন আসসালামু আলাইকুম, আপনাকে সালাম জানিয়েছেন। তারপর হচ্ছে থ্যাংক ইউ। খায়রুল চৌধুরী উনি লিখেছেন হচ্ছে সৈয়দ রাজ্জানুল হক নাবিল, উই আর প্রাউড অফ ইউ। আচ্ছা তোহেল ভাই লিখেছেন হচ্ছে exactly you have innovated doing life with such innovative man. Yeah,
আই এম রিয়েলি, আমার কাছে আজকে মনে হচ্ছে আমার লাইফটা অনেক সার্থক যে আমি একজন ইনোভেটিভ মানুষকে আমার লাইভে নিয়ে আসতে পেরেছি। আই এম রিয়েলি প্রিভিলেজড। তারপর হচ্ছে কেয়া সোহান, উনি লিখেছেন আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে হ্যাঁ, আচ্ছা ওয়ালাইকুম যাই হোক, উনি আসসালাম। লিখেছেন সীমিত পরিসরে। আচ্ছা, তারপর হচ্ছে হৃদয় খান, উনি লিখেছেন লাভ ইউ স্যার, অ্যাকচুয়ালি উই থ্যাংক লাভ ইউ ইউ। ভাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমি আপনাদের বলবো যে আপনারা কমেন্ট করেন, এবং হচ্ছে ভাইয়াকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, অ্যাজ হি ইজ সো মাচ ট্যালেন্টেড পারসন। এন্ড আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে আমরা অ্যান্সার গুলা ইনশাল্লাহ নিব, এবং হচ্ছে এই ভাইয়ের কাছ থেকে আমরা এগুলা সম্পর্কে আইডিয়া পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, বেসিক্যালি যদি কেউ টেকনিক্যাল কোয়েশ্চেন করে আমি আরো বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমি আমি এটাই বলতেছি, যারা ভিউয়ার্স আছেন অবভিয়াসলি ভাইয়া বলেছেন যে প্র্যাকটিক্যাল কোশ্চেন থাকতে এবং টপিক রিলেটেড কোশ্চেন থাকলে অনেক বেশি বেটার হয়। যেহেতু টেকনিক্যাল। ভাইয়া, হ্যাঁ, টেকনোলজি নিয়ে যেহেতু কাজ করতেছেন, সো টেকনোলজি রিলেটেড কোশ্চেন করলে অনেক বেশি সুবিধা হয়, ভাইয়া অনেক কমফোর্টেবল ফিল করবেন আর কি। আচ্ছা ভাইয়া, আমার কাছে নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি আর্মির সাথে কাজ করেছেন, আপনি আমি এক্স্যাক্টলি। দেখেছি, সো আপনার ওইটা নিয়ে যদি বলতেন যে আপনি বাংলাদেশ আর্মির সাথে যে কাজ করার অভিজ্ঞতাটা, বা ওদের সাথে কি ধরনের প্রজেক্টে কাজ করেছেন সেটা নিয়ে যদি একটু বলতেন। ওকে। ওইটা আমার একটু মানে একটু জাস্ট ফিল্টার করে বলতে হবে আর কি, কারণ এগুলা যেহেতু আর্মির ব্যাপার স্যাপার। তো আমরা যখন আহ, ইয়া করা শুরু করি, বেসিক্যালি যখন ড্রোন প্রজেক্ট যখন ইয়া করি, তো একটা সময় পরে দেখা গেল যে আহ, আমি ওই যে ইউনিভার্সিটিতে জয়েন করি। তো তখন হুম হুম অ্যাকচুয়ালি বাংলাদেশ আর্মি বিভিন্ন ইউনিট থেকে, যেমন প্রথমে ফোর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ওইখানে একজন বীরশ্রেষ্ঠ হুম কিন্তু হুম। ছিলেন বাংলাদেশ। তো ওইখানে মানে ফোর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে ড্রোন নিয়ে একটা প্রজেক্টের জন্য আমাদের কাছে অ্যাপ্রোচ করা হয় অফিসিয়ালি। তো আমরা সেটা ওই সাস্ট এবং তখন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছিল, আমি ছিলাম তখন ওইখানে। তো ওই দুইটা মিলে আমরা ওইখানে অ্যাপ্রোচ করি। তো ওইখানে ওই রাঙামাটি বাগাইহাট যে আর্মি আছে, ওইখানে আমরা কিছু প্রজেক্ট করি। হ্যাঁ, প্রজেক্ট করি, কিছু আচ্ছা। জিনিস ডেমনস্ট্রেশন করি। বাংলাদেশের মোটামুটি আর্মি অনেক বড় বড়, তাদেরকে ডেমনস্ট্রেশন করি। তারপর আরো বিভিন্ন হয়, যদিও এরপরে একটা লেভেল পরে ওই প্রজেক্টটা তারা আর অতটা হয়তো ইয়া করে নাই, হ্যাঁ, বাট আমরা তাদেরকে যতটা পারি তখন ইয়ে করছি। এবং এটা আমি অত ডিটেলস আমি আসলে পাবলিকলি বলতে পারবো না, ওইটা একটা ছিল। তারপর আমরা আর্মি স্পেশাল ফোর্সের সাথে কিছু কাজ করি। তো বাংলাদেশের কিছু মানে হুম হুম। হার্ড কিছু সিচুয়েশনে আমার টিম কাজ করে। তো ওইখানে তখন খুব কুইক রেসপন্সের প্রয়োজন ছিল। ঠিক আছে, মানে কুইক হুম রেসপন্স, ওই যে যে কারণে দেশে টেকনোলজি ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট। তখন কিন্তু আর্মির কাছে টাকা হুম আছে, হুম। কিন্তু ঠাস করে যে বাইরে থেকে নিয়ে আসবে ওইটা কিন্তু নাই, বা আনতে চাইলেও বাইরের দেশ কিন্তু টেকনোলজি হয়তো নাও দিতে পারে। আবার তারা দিলেও আচ্ছা। আমরা হয়তো চাইবো না যে আমাদের এইটা তারা জানুক আমরা এক্স্যাক্টলি কি কি করছি। তো এগুলো অনেক কিছু আচ্ছা। ব্যাপারে আমাকে কুইক রেসপন্স করার কথা বলে। এবং এখানে একটা মজার একটা কাহিনী আছে। তো মজার কাহিনীটা এরকম, আমি অনেক অনেক মানে হলিউডের অনেক মুভি দেখতে দেখতে একটা ড্রিম দেখতাম এরকম, যে একসময় হঠাৎ করে ওই হলিউডের মুভিতে যেমন আছে যে একজন টিচার ক্লাস নিচ্ছে, তাকে হঠাৎ করে উড়াইয়া নিয়ে আসে, নিয়ে হেলিকপ্টার দিয়ে নিয়ে গিয়ে একটা অপারেশনে দেয়। এই টাইপের একটা এক্সপিরিয়েন্স যদি হইতো। তো আমি ওই দিন ওকে। আমার স্টুডেন্টদেরকে ওই ক্লাসে ছিলাম, তো আমি বলতেছিলাম আর কি যে এরকম হইলে কিন্তু খুব মজা হইতো, দেখো ওইখানে ওই কাজ চলতেছে, আমাদেরকে তো ডাকতে পারতো, তা তো ডাকে না। ওই ক্লাসেই আমার আর্মি থেকে ফোন আসে। ঠিক আছে, আচ্ছা। এবং ওইখানে বলে আপনার এই এত ঘন্টার ভিতরে আপনার এখানে রেসপন্স করতে হবে। হ্যাঁ, যেভাবে আমি ওই ক্লাসেই সবার সামনে অবাক, এটা কি মানে এই ধরনের কোইন্সিডেন্স। সাথে সাথে আমরা রেসপন্স করি এবং আমরা এখানে যাই, কাস্টমাইজ কিছু ড্রোন নিয়ে কাস্টমাইজ কিছু কাজ করে তাদেরকে আল্লাহর মতো আমরা একটা আউটপুটও দিতে পারি এবং ইভেন্চুয়ালি ইয়া হয়। আমি এক্স্যাক্টলি স্পেসিফাই করতেছি না ব্যাপারটা, বাট এইভাবে করে রেসপন্স আচ্ছা। করি। এবং তখন ওইটা ছিল আমাদের টিমের, মানে আমাদের ড্রোন টিমের একটা বিশাল বড় সার্থকতা, যে আমরা দেশের কিছু মানে ক্রুশাল মুভমেন্ট আমরা হেল্প করতে পেরেছিলাম। তো এটা আমার মনে হয় আর্মি যদি কেউ এখানে থেকে গ্রেট। থাকে, আপনাদের উচিত হচ্ছে এই যে কন্টিনিউ করা। এই যারা আছে তাদেরকে অনেক আছে বাংলাদেশে আমাদের মতো, অনেক আছে আমাদের চেয়ে অনেক ভালো ভালো আছে। তো তাদের সাথে হুম কিভাবে কাজ করিয়ে করে, বিদেশ থেকে আনেন সমস্যা নাই, 100 কোটি টাকার জিনিস বিদেশ থেকে আনেন, কিন্তু 1 কোটি টাকার জিনিস মানে দেশে ডেভেলপ করেন। তো এইটা ভবিষ্যতে 1000 কোটি টাকা সেভ করে। এটা জাস্ট আমার দ্যাটস সাজেশন। অ্যামেজিং, দ্যাটস অ্যান অ্যামেজিং আইডিয়া। আচ্ছা ভাইয়া, তো আমি চলে আসি আপনার একাডেমিতে। সাইবারনেটিক্স রোবো একাডেমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রোবোটিক্স এর একাডেমি, যেটা আমি বিশ্বাস করি এবং আমি যতটুকু জানি আর কি, রিসার্চ করে পেয়েছি সেটা। তো এটা কেন শুরু করলেন, এবং এই ইনোভেশনটা মাথায় হঠাৎ করে কেন আসলো আপনার মধ্যে যে আচ্ছা, রোবোটিক্স নিয়ে কাজ করা উচিত? আমি যখন বেসিক্যালি 2018-এ যখন চাকরি থেকে যখন সরে আসি, তখন আমার অফিস ছিল জাস্ট একটা রুমের একটা অফিস ছিল ক্রাফটসের। আমরা এখানে তখন কিছু অ্যাপ ডেভেলপমেন্ট সহ আর কিছু কাজ করছিলাম। তো
তখন আমার দুলাভাই সম্পর্কে, আমার দুলাভাই খালেদ পারভেজ ভাই খুবই ভালো একজন মানুষ এবং খুবই ব্রড মাইন্ডের একজন মানুষ। তো উনি আমাকে আমি একদিন তখন আমার টাকা পয়সার একটু সমস্যা ছিল, মানে ইনকামটা কিভাবে বাড়ানো যায়, পার্সোনাল ইনকাম, ওইটার একটা ব্যাপার স্যাপার ছিল। তো আমি ফেসবুকে একটা পোস্ট দিই যে আমি এতজন স্টুডেন্ট আইওটি স্টুডেন্ট নিব, আইওটি ট্রেনিং দিব। আর তখন আমি আইওটি নিয়ে অনেক প্রজেক্ট করতেছিলাম। তো যারা ইন্টারেস্টেড তারা যেন এত টাকা কোর্স ফি দিয়ে ক্লাসে যেন গিয়ে ভর্তি হয়। এবং আমার রুম কিন্তু তখন একটা, এক রুমের মধ্যে একটা টেবিল কিনি, কয়েকটা কিনি, কিনে এসি পর্যন্ত নাই, মানে ওইটা খুব গরম ছিল ওই অফিসটাতে, এসি টেসি নাই। ওইটা আবার আমার আর এক স্টুডেন্ট তার কোম্পানিতে আমি একটা সাবলেট নেই, ঠিক আছে। তো ও আমার খুব ফেভারিট স্টুডেন্ট। তো তখন আমার পোস্টটা দেখে উনি বললো, এর আগেও অনেক আগে ওনাকে একবার বলছিলাম যে ওনার ইচ্ছা ছিল একটা স্কুল করার, এবং তখন আমি বলেছিলাম ওনাকে, এটা হয়তো আরো অনেক বছর আগে, যে যদি আপনার স্কুল করেন তাহলে আমি একটা ল্যাবও বানাবো এখানে, মানে স্টুডেন্টদের জন্য। তো ওই আইডিয়াটা যখন আমি চাকরি ছাড়লাম এবং উনি যখন ওই পোস্টটা দেখলেন, তখন আমাকে একদিন বলছেন যে নাবিল চলো, তুমি যেহেতু ওইটা দিছো, তো আমি এক কাজ করি না, আমরা একটু প্রফেশনালি একটা রোবোটিক্স একাডেমি করলে কেমন হয়। উনি আমাকে এই আইডিয়াটা দেন। তো আমি বললাম, ও এটা তো ভালো, এটা ভালো। তবে আমি আবার তখন বিশ্বাস করতাম আমি যদি বেশি কাজে যদি নিজেকে ডাইভার্ট করি, আমার আবার ওই টেকনিক্যাল কাজে কোনো ইয়া হয় কিনা। আমি অনেক চিন্তা করে ওনাকে বললাম ঠিক আছে যে ভাই করা যায়। আর উনি তো আমার একদম ছোটবেলা থেকে আমাকে চিনেন, যেই বলা সেই কাজ। উনি আমার এখনো মনে আছে, উনি বলছে আচ্ছা যাও, কত টাকা লাগবে একটা বাজেট করলাম। উনি বলছে যাও চেক নিয়ে যাও। আমি বললাম রাখেন আস্তে আস্তে, এত আপনারও এখানে অ্যাক্টিভলি থাকতে হবে। তো উনিও অনেক ইন্সপায়ার হন, দুই ভাই মিলে। এবং সাথে সাথে তখন হলো কি আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। তখন আমাদের এক ভাই আছে, খালাতো ভাই মুকুল ভাই, হ্যাঁ আমার খুবই শ্রদ্ধা একজন ভাই, খুবই ইন্সপায়ার করেন আমাদেরকে, উনিও আসলেন। তো এইভাবে পরে আমরা একটা কোম্পানি ফর্ম করলাম। পরে আমরা একটা অফিস নিলাম, আমার ক্রাক্সের অফিস, এবং এটা দুইটা এক জায়গায় চলে আসে। দেন আমরা টার্গেট করি যে আমরা রিয়েল কিছু করবো। আমরা লস হইলে হবে, আমরা কোম্পানি টিকলে টিকবে, না টিকলে নাই, কিন্তু আমরা আচ্ছা এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে জি ক্রাক্সে কি করছেন, মানে নরমালি ক্রাক্সে আপনাদের কি কি ধরনের কাজ করছেন? ক্রাক্সে আমরা যে কাজটা করছি, ক্রাক্সে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করি, পাশাপাশি হার্ডওয়্যার প্রোডাক্ট ডেভেলপ করি। যেমন ছোট সিকিউরিটি ডিভাইস। তারপর আমরা রিসেন্টলি একটা এইচএসসি স্টুডেন্টের জন্য তাদের জন্য একটা সায়েন্স কিট বানিয়েছিলাম ক্রাক্স থেকে, যেটা দিয়ে তারা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ল্যাব গুলা করতে পারতো। তো আমরা দেখলাম যে স্কুলে ওই কলেজে ওই ফ্যাসিলিটিস বেশিরভাগই নাই। তো তখন আমরা জাস্ট 1000 টাকা দিয়ে একটা বিক্রি করা যায় এই ধরনের একটা বোর্ড বানিয়েছিলাম। ওইটার ভিতরে ডিজিটাল ইলেকট্রনিক্স সবগুলা করা যেত, ওইটার পকেট ল্যাব, একদম পকেটের মধ্যে রাখা যেত। তো এই ধরনের কিছু কাজ যেমন আমরা করছি। এবং আমরা অ্যাপ, মোবাইল অ্যাপ নিয়ে কাজ করতেছি। যেমন আমাদের একটা অ্যাপ রিলিজ হবে ইনশাল্লাহ, কিউ এক্সাম নামে। এটা কুইজ এবং এক্সামের একটা প্ল্যাটফর্ম, বিশাল প্ল্যাটফর্ম। এটা অনেক কমপ্লিকেটেড টেকনোলজি, বাট এটা খুব ইজি হবে ইউজারদের জন্য, ইজি আর কি। তো এই ধরনের আমরা মোবাইল অ্যাপ এবং হার্ডওয়্যার এবং কিছু আর&ডি কাজ করতেছি, যেমন ভেন্টিলেটর ডেভেলপমেন্ট, এই ধরনের কিছু আর&ডি আমরা করতেছি। আর ওইটা সাইবার রিসার্চ, আমরা ট্রেনিং, ওইখানেও হার্ডওয়্যার ডেভেলপমেন্ট হয়, কিন্তু একটু ডিফারেন্ট আর কি, দুইটা একটু আলাদা। আবার কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ আবার একসাথে করি। তো এটা একটা সুবিধা আর কি। তো যাই হোক, যে কথা বলছিলাম, ওইভাবে করে আমাদের শুরু হয়। তারপর আমরা কিছু বিজ্ঞাপন করতে থাকি, ছোটরা একদম ক্লাস 2-3 থেকে আমাদের এখানে এসে ভর্তি শুরু হয়। একসময় হাসিব জয়েন করে, আমরা ট্রেনিং দেই। তারপর দেখি যে ছোট বাচ্চারা ট্রেনিং দিলে তো তারা অনেক কিছু বানায়, এবং প্র্যাকটিক্যালি তারা কাজ করে, বানায়, মানে একটা আউটপুট আসে, শিখে, তা আরো ইন্সপায়ার হয়, বিভিন্ন ইয়াতে যায়। আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে কিছু ক্যাম্পেইন করা শুরু করি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এইভাবে করে তাদেরকে যেমন প্রোগ্রামিং শেখানো, তারপর হার্ডওয়্যারের বিভিন্ন ইয়ে বানানো, বিশেষ করে মানে কোর নলেজটা ডেভেলপ করা। তো এইভাবে করে আমরা সাইবারনেটিক্স রোবো একাডেমিক পার্টটা আমরা ইয়া করি। যদিও এখন আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি, কারণ আমাদের এখন কোভিড-19 সিচুয়েশন কারণে। সেই সাথে আমরা কিছু অ্যাপ বানানো শুরু করি এখানে, ভিন্ন টাইপের, মানে ভিন্ন কিছু অ্যাপ। হ্যাঁ, তো এভাবে মানে দুইটা কোম্পানি, কিছু প্রোডাক্ট, অনেক কিছুই আমাদের একরকম হলেও দেখা যায় যে অনেক কাজ আমরা আলাদা করি। তো এইভাবে করে মূলত আমাদের এডুকেশনাল পার্টটাই আমাদের এখন ফোকাস। তাছাড়া আমরা এখন রোবোটেক বিডি নামে আমরা একটা পার্টস শপ করেছি, কম দামে যেন ভালো পার্টস, যেন যারা রোবোটিক্স বা ইয়ারা কাজ করতে পারে, ওইভাবে আমরা মানে রোবোটেক বিডিতে আমরা বিভিন্ন পার্টস মানে বিক্রি করছি আর কি। তো এইভাবে করে মোটামুটি কয়েকটা পার্ট আছে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আর&ডি করে দিই অনেক কোম্পানিকে, বা সফটওয়্যার তৈরি করে দেয়। এগুলো এইভাবে আলাদা করে চলছে আর কি। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে ভাইয়া ক্রাক্সের পরে আপনার কাছে একটা কোশ্চেন।
হ্যাঁ, আপনার ছোটবেলা থেকেই আসলে সায়েন্স প্রজেক্ট গুলো নিয়ে অনেক বেশি আগ্রহ, যেটা হচ্ছে আমি আপনার প্রোফাইল হ্যাঁ, থেকে আপনার ওয়েবসাইট দেখে পার্টিকুলারলি মানে আচ্ছা, ধারণা পাই, সেটা হচ্ছে nabilbidi.com থেকে। তো ওখানে yes, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আহ কি বলতে গেছিলাম, ভুলে গেছি কোশ্চেনটা, যে ছোটবেলা থেকে বিজ্ঞান নিয়ে বিজ্ঞান মেলা অনেক পুরস্কার পেয়েছেন, প্লাস হচ্ছে আপনি বাচ্চাদের বিজ্ঞান শিক্ষার জন্য অনেক কাজ করছেন। তো বিশেষ করে সায়েন্স কিট গুলো যেটা রিসেন্টলি রিলিজ হলো, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই বিষয়গুলো thank you. নিয়ে একটু যদি বলতেন, যে বাচ্চাদের জন্য বা যারা ছোট হিসেবে আছে বা ছোট হিসেবে এখনো গ্রো করতেছে, তাদের জন্য এই রোবোটিক্স প্লাস হচ্ছে এই বিজ্ঞান শিক্ষার গুরুত্বটা কত বেশি, বা আপনি এই বিষয়ে কি মনে করেন? আপনার কাজ সহ বলেন আচ্ছা, একটু কষ্ট করে। ওকে, তো আমার এখানে মধ্যে দুইটা পার্ট আসছে তোমার প্রশ্ন অনুযায়ী। একটা হচ্ছে আমার ছোটবেলা, বিজ্ঞান মেলা, এবং আমি এখন ছোটদেরকে নিয়ে কি ভাবছি, এই দুইটা পার্ট। তো কি প্রথম করছেন? পার্টটা হ্যাঁ, কি দুইটা পার্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আমি তো আগেই বলেছি যে আমি ছোটবেলা থেকেই আমি কাজ করেছি, এবং সেটা আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট ছিল। যেমন অবশ্য তারা খুব ওরিডও ছিল, তাদের খুব ওরিড, এখনো আমাকে নিয়ে খুব ওরিড থাকে আমার আম্মু। হুম খালি হুম। বলে যে যা করার যেন ব্যাটারি দিয়ে আসে, যেন আমি এসি হাই ভোল্টেজ নিয়ে যেন কাজ না করি, এখনো ওইটা ওনার কনসার্ন থাকে। তো তো ওই ছোটবেলা থেকে ওই যে আমার নানা ভাই, তারপর আমার মামা, আহ, আব্বু, তারা অনেক মানে ইন্সপায়ার করতো, বা বিভিন্ন যখন জিনিস যখন বানাতাম তখন তারা বুঝিয়ে দিত যে ওকে এইটা এক্স্যাক্টলি এইভাবে কাজ করে, ওটা এক্স্যাক্টলি ওইভাবে কাজ করে। তো ইভেনচুয়ালি একটা সময় একদিন ক্লাস 6 বা 7-এ থাকতে, আমি এক্স্যাক্টলি মনে নাই, তো আমাদের একজন স্যার ছিলেন শামসুর রহমান স্যার, উনি একদিন আমাদের পড়া ধরছেন আর কি। তো এক সিরিয়াল পড়াতেন উনি, পড়িয়ে তারপর একজন একজন করে উনি পড়া ধরতেন। তো পড়া ধরার একটা পর্যায়ে আমার একটা তখন একটা স্বভাব ছিল, আমি স্কুলের কিছুক্ষণ আগে গিয়ে আমি ওই হবিগঞ্জের, আমার হোম টাউন হবিগঞ্জে, তো হবিগঞ্জের বিভিন্ন যে ইলেকট্রনিক্স এর যে রেডিও মেরামত করা যে দোকানগুলো আছে, ওইখানে আমি উকি ঝুঁকি দিতাম এবং ওইখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতাম। তো ওইটা কিনে হুম আমি কিছু পার্টস নিয়ে পকেটে রাখি। তো স্যার যখন পড়া ধরতে যান, উনি দেখে আমার পকেটটা একটু উঁচু হয়ে আছে, তো উনি পকেটে হাত দিলেন। তো ওই স্যারকে আমি মানে ভাগের মতো মানে ভয় পেতাম। তো আমি ভাবলাম মানে কি যে করবেন এইগুলা দেখে। উনি এটা ধরে প্রথম তো অবাক, বলে এইগুলা কি? তো আমি বললাম এটা দিয়ে আমি এই করবো। এই জিনিসটা বলা পরে স্যার এত ইমপ্রেসড হলেন, উনি বললেন আরে তুই তো দেখি বিজ্ঞানী, ঠিক মানে এই টাইপের মানে বলছিলেন। তো এইটা আমার এত ইন্সপায়ার করে, এবং আমার পুরা স্কুলে আমার নাম পড়ে যায় সায়েন্টিস্ট, যদিও আমি সায়েন্টিস্ট না, কিন্তু ওয়াও। তখন নামটা পড়ে সায়েন্টিস্ট। তো দেন এর পরের বছরে আমি সারা বাংলাদেশে বিজ্ঞান মেলায়, জাতীয় বিজ্ঞান মেলায়, তখন কিন্তু প্রতি বছর বিজ্ঞান মেলা হতো, এখনো হয়, ওইটাতে সারা বাংলাদেশে আমি সেকেন্ড হই। হ্যাঁ, তো তখন হ্যাঁ, বিভিন্ন অনার্স। টিভি চ্যানেল ট্যানেল দেখায়, ওই 21 টিভি আর বিটিভি, দুইটা মনে হয় সমান ছিল। তো এইভাবে করে আস্তে আস্তে ওই ছোটবেলার ওই কাহিনীটা ইয়া হয়, মানে বিভিন্ন জিনিস আমরা তৈরি করতাম। আমার পাশের বাসায় রায়হান ভাই ছিল, হ্যাঁ, উনি আমরা মিলে অনেক কিছু তৈরি করতাম, মানে আমাদের একটা পুরো একটা কমিউনিটি আমরা বানাই ফেলি আমাদের এলাকায়। হম। তো এটা ভালো আচ্ছা। একটা অবস্থা ছিল। আমরা কিছুটা টিন গোয়েন্দা মনে করতাম নিজেকে, বিভিন্ন ডিভাইস বানাতাম, বিভিন্ন গোয়েন্দা গেট, এইভাবে ছেলেবেলাটা কাটে। তো ওই যে ফিল্ডটা আমি চিন্তা করলাম, এখন সেটা পাচ্ছে না, কারণ এখন আমরা গ্যাজেট বন্দি। দেখা যায় যে আমরা ছোটবেলায় হুম একটা হুম। এলইডি, যদি এলইডি বা একটা 5 টাকার যে একটা বাল্ব, ওইটা জ্বালিয়ে যে মজাটা পেতাম, এখন একটা হুম বাচ্চাকে হুম। যদি এটা জ্বালাই দেয় সে কোনো মজাই পায় না। মজা পায় না হ্যাঁ কারণ হচ্ছে সে দেখে এখন এখানে পাবজি খেলতে পারছে, তাও বিভিন্ন গেম খেলতে পারছে, ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং। কিন্তু হ্যাঁ। হ্যাঁ। বেসিক যে কোর যে নলেজটা, ওইটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। তো এখন আমি চিন্তা করলাম, তো এখন আমি তো আর একদিনে এই ভার্চুয়াল জগৎ থেকে তাদেরকে সরাই দিতে পারবো না। তো বেটার হচ্ছে না। দুইটাতে কিভাবে এক করে এখন একটা অ্যাপ্রোচ নেওয়া যায় যেটা তাদেরকে রিয়েল নলেজটা ডেভেলপ করে। তো তখন এই সাইবারনেটিক্স রোবো একাডেমিতে আমরা বলি যে আমরা এখন শুধুমাত্র ট্রেনিং দিলে হবে না। এখন আমি হুম সিলেটে হুম। দিচ্ছি, ঢাকার একজন কিন্তু বঞ্চিত হচ্ছে। আমি হঠাৎ করে ঢাকায়ও করতে পারবো না, কারণ আমার এই ফান্ড নাই, বা চিটাগাং করতে পারবো না। তখন চিন্তা করলাম কিছু প্রোডাক্ট বানাই, এটার মধ্যে একটা ম্যানুয়াল থাকবে, এটার জন্য একটা অ্যাপও থাকবে। সো এখানে ভার্চুয়ালি যারা আছে ওইটা অ্যাপের মাধ্যমে এখানে আসবে, পরে তার প্র্যাকটিক্যাল যে আচ্ছা। কিটটা, কিছু কিট তৈরি করি, এটা মানে কিছু প্রসিডিওর থাকবে, কিছু জিনিস আমরা বলে দিব, কিছু জিনিস তারা ইয়া করবে, বলবে আচ্ছা ঠিক আছে আমি 5টা প্রজেক্ট হইলো, তুমি আরো 3টা প্রজেক্ট কিন্তু করা যাবে, তুমি এটা করো। হুম হুম। এইভাবে করে আমরা কিটস, ওকে। ইলেকট্রনিক্স কিট, তারপর আরডুইনো কিট, এখন এখন আর কয়েকটা কিট নিয়ে কাজ হচ্ছে, প্রেসার কিট, তারপর হচ্ছে জীবাণু বীক্ষণ নামে একটা কাজ হচ্ছে, আরো এই ধরনের আরো কয়েকটা বিভিন্ন কিট নিয়ে আমরা কাজ করছি, এবং এগুলো মাশাআল্লাহ মানুষ নিচ্ছে। এবং আমরা হুম আগে হুম। চেষ্টা করেছিলাম যে কত কম লাভে জিনিসটা দেওয়া যায়। হুম। আচ্ছা। তো এই কয়েকটা চিন্তা করে ওই যে কিটস, ইলেকট্রনিক কিট, তুমি যে কিট গুলো দেখলে, এগুলা হুম পরে হুম। আমরা আমাদের ফ্যামিলির যে বাচ্চারা আছে তাদেরকে দিই, যে দেখি তারা কি হয়। দেখুন মানে মারাত্মক, মানে
মারাত্মক ইন্টারেস্টেড হয়ে তারা বিভিন্ন কাজ করে। কিছু মজার কাহিনী আছে, যেমন দেখা গেল যে আমরা এখানে কিছু প্রজেক্ট এগুলা দিয়ে করা যাবে, আমাদের এখানে কেউ, আমিও চিন্তা করি নাই, বাচ্চারা কিন্তু পরে আচ্ছা দেখিয়েছে। আমি তো অবাক, আরে এই জিনিসটা আমার মাথায় আসে নাই, আর এই ছোট একটা বাচ্চার মাথায় জিনিসটা চলে আসছে। তো এইভাবে করে আমরা ওই যে কিটের আরেকটা ডিপার্টমেন্টে আমরা খুলে ফেলি, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এই কিট গুলা কিভাবে আরো ইয়া করা যায়। আমি ভেন্টিলেটর বানাতে গিয়ে আমার মাথায় কিছু আইডিয়া আসছে যেগুলো ছোটদের উপযুক্ত। হ্যাঁ, এই আইডিয়া গুলো এখনো ফার্নিশ হয় নাই, বাট আমি এটা নিয়ে আমরা কিট আনবো আর কি। ওই তো বললাম না, ওই যে ভেন্টিলেটর বানাতে গিয়ে ভেন্টিলেটর হয়তো এখন আমার ইউজই করলো না, কিন্তু আমি কিন্তু অলরেডি অনেক প্রোডাক্ট আইডিয়া কিন্তু চলে আসছে, এবং যেগুলো মার্কেটে চলে আসবে। একটা অ্যাপ ডেভেলপ করছি আমরা আরডুইনোর জন্য, ওইটা ওই ভেন্টিলেটর বানাতে গিয়ে ইয়া করা। সো এইভাবে আর কি, যে ছোটবেলায় আমি যে কাজগুলো করেছি ওইটাকে, এই ফিল্ডটা, তারপর এখনের বাচ্চাদেরকে আরো আধুনিক ভাবে কিভাবে দেওয়া যায় ওইটার চিন্তা করি আমরা। মূলত এই কিট গুলো, সায়েন্স কিট গুলো আমরা মানে তৈরি করছি আর কি, এবং ইনশাআল্লাহ রিয়েলি গ্রেট। তো আমার কোশ্চেনটা হচ্ছে ভাই, এই সায়েন্স কিট গুলো কোথায় কোথায় अवेलेबल আছে সেটা যদি একটু বলতেন। অনেকে আমাদের এখানে ভিউয়ার্স আছে। হ্যাঁ, সায়েন্স কিট গুলা যদি পেতে চান আপনারা, robotechbd.com একটা ওয়েবসাইট আছে, আমাদের ই-কমার্স সাইট আছে, ওইখান থেকে আপনারা অর্ডার দিতে পারবেন। বা সাইবারনেটিক্স রোবো একাডেমি লিখে সার্চ দিলে আমাদের যে ওয়েবসাইট আসবে, মানে গুগলে সার্চ দিলেই হবে, ওয়েবসাইট আসবে, ওইখান থেকে ওই প্রোডাক্ট গুলার লিঙ্কও আছে। তো মোটামুটি পেয়ে যাবেন, এটা পাওয়া খুব একটা ইয়া না। যদিও এখন কোভিড-19 সিচুয়েশনের কারণে আমাদের একটু প্রোডাকশন করতে অনেক টাফ হচ্ছে, বাট ইনশাল্লাহ। এবং আমরা আস্তে আস্তে জিনিসগুলা, আস্তে আস্তে আমি আমাদের যেগুলা জিনিস বানিয়েছি বেশিরভাগ ওপেন সোর্স করি। যে আইসিটি কিটের কথা যেটা বললাম, ওইটা অলরেডি ওপেন সোর্স। তারপর আরো বিভিন্ন ইয়াগুলো ওপেন সোর্স করে ইনশাল্লাহ যে বছর যে কেউ বানাতে পারবে, হয় আমাদের কাছে কিনবে, নাহলে নিজেরাই বানিয়ে নেবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার প্রোডাক্ট লিস্টে দেখি অ্যাপ্লিকেশনসও আছে। হ্যাঁ, তো আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি হার্ডওয়্যারের মানুষ, অ্যাপ টিম কিভাবে লিড করেন? মানে এটা সম্পর্কে একটু বলুন। ওকে, এইটা আরেকটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা আমাকে অনেকেই করে থাকে। যে তো প্রথম কথা হচ্ছে, এই ব্যাপারটা তো ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং কাজ করে। এর মধ্যে একদিন দেখা যায় যে ভেন্টিলেটর বানাইতেছে, একদিন দেখা যায় ড্রোন বানাচ্ছে, আরেকদিন দেখা যায় যে অ্যাপ ডেভেলপমেন্ট করছে। মানে এটা কাহিনীটা কিন্তু, এটা আমি সবকিছু একটা প্রোডাক্ট যখন আমি ডেভেলপ করি, আমি তখন এটা কি বায়োলজি না কি এগুলার দিকে না ইয়া করে, আমি জাস্ট এটা সায়েন্সের একটা জিনিস হিসেবে বা একটা প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম হিসেবে দেখি। তো এটা করতে গিয়ে আমার যা প্রয়োজন আমি তা শিখে নিই। যেমন আমি বলি, আমি যখন অ্যাপ ডেভেলপমেন্টে যাই, আমি চিন্তা দেখলাম যে প্রথমে আমি যখন ইলেকট্রনিক্স রিলেটেড অ্যাপ ছাড়ি, দেখা গেল যে আমাদের অ্যাপের ইউআই ইউএক্স গুলা অতটা ভালো ছিল না। তো তখন আমি বললাম কি, অ্যাপের ইউআই ইউএক্স নিয়ে কিছু পড়াশোনা করা শুরু করলাম। ইভেন্চুয়ালি অ্যাডোবে এক্সডি ইউজ করে কিছু ইউআই ইউএক্স ইয়া করা শুরু করলাম। তখন আমার কোম্পানিতে আমি কাজ করতেছি ইউএক্স নিয়ে। আচ্ছা, যাই হোক, আমিও এক্সপার্ট না, বাট আমার তো নাই মানুষ, তখন কি করবো? তখন আবার ওই আমার মৃদুল নামে আরেকজন ছিল, সেও শুরু করছি ভাইয়া, রিসেন্টলি শুরু করছি। তাই কোনটা দিয়ে, অ্যাডোবে এক্সডি না স্কেচ? এক্সডি। আমি ফটোশপ ইলাস্ট্রেটর গুলো শুরু আগে থেকেই পারতাম, এখন এক্সডি দিয়ে শুরু করছি ইউআই ইউএক্স স্টার্ট করছি। আচ্ছা আচ্ছা, দেখা যায়। তো এখন দেখা গেল ধরলাম এভাবে ইউআই ইউএক্স হইলো, তারপর চিন্তা করলাম যে আমার ডেভেলপারদেরকে যদি আমি লিড করতে চাই, আমার নিজেরও তো দুই একটা অ্যাপ বানানো দরকার। তো তখন আমি ভাবলাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করলে কি হয়, কেমন হয়। তো আমি বললাম ওকে, তাহলে প্রথমে জাভাটা একটু শিখি। তো জাভা শিখতে গেলে আর এটা তো মজার জিনিস। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে অ্যাপ বানায় ফেললাম, একটা নিজে একটা একটু অ্যাপ বানিয়ে ফেললাম, বানিয়ে প্লে স্টোরে দিলাম, দিয়ে দেখার এটা চলে, মানুষ এটা প্রো ভার্সন কিনে, ইয়া ভার্সন কিনে। তো তখন আমার আইডিয়া হলো ওকে, এইভাবে তাহলে ফুল প্ল্যাটফর্মটা কাজ করে, যার ফলে আমি আমার টিমকে লিড করতে আমার সুবিধা হলো। তারপর এক সময় ফ্লাটার আসে। তো ফ্লাটার যখন আসে, চিন্তা করলাম ফ্লাটার আসলো, আর আমি যদি অ্যাপ না বানাই কেমন হয়। তো ফ্লাটারও শিখি, ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখি, শেখার পর আবার ফ্লাটার দিয়ে অ্যাপ বানাই। তো ওইটাও আবার প্লে স্টোরে ছাড়ি। তো এখন আমি যেগুলো করছি এগুলো খুব ভালো যে অ্যাপ বলা যায় তা না, কিন্তু এগুলা করাতে আমার যে অ্যাপ টিম আছে ওইটা চালাতে হয়। তারপর যখন কিউ এক্সাম প্রজেক্টে আসলো, তখন আরেক কাহিনী হয়। অনেক ইউজার যখন একসাথে আসবে, সার্ভার ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এইটা কিভাবে হয়? তখন আমার ভাগ্য ভালো, আমার একজন ফ্রেন্ড আছে ফরহাদ আহমেদ নাম। তো ফরহাদ গুগলে চাকরি করতাম, সাস্টেন, আমরা একসাথে একই মেসে থাকতাম, একই সাথে অনেক কাজ করেছি। ইভেন আমার মনে আছে, সে ফর লুপ আমাকে একবার, আমি যখন প্রোগ্রামিং প্রথম শুরু করেছিলাম তখন ফর লুপটা সে আমাকে শিখিয়ে দিয়েছিল। আমি বুঝতাম না জিনিসটা, ও যখন বুঝাইছিল তখন ঠিকই বুঝেছিলাম আর কি। তো ওই ফরহাদ গুগলের চাকরি ছেড়ে চলে আসে বাংলাদেশে। আমি তো বললাম পাগল নাকি, গুগলের চাকরি ছেড়ে কেউ চলে আসে নাকি? বলছে তো বলছেই, আইসাই পড়ছে। এখন সে আছে, তার অ্যালগোমেট্রিক্স নামে একটা কোম্পানি আছে, সিলেটেই আছে। তোমার লাইভে তারও একদিন নেওয়া উচিত। সে
অনেক মানে জ্ঞানী ইনশাআল্লাহ একজন ইনশাআল্লাহ মানুষ। আমি অ্যাপ্রোচ করব, ইনশাআল্লাহ অ্যাপ্রোচ করব। তো আমি ওরে ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নাই। তো ও আমাকে বলতো কি যে আমি বলতাম তুমি তোমার ব্যাক এন্ড গুলা গুগলে বা ইয়াতে ব্যাক এন্ড তোমরা কিভাবে ম্যানেজ করো, তুমি যে এখন প্রজেক্ট করতেছো ডাঙ্গুলি বানাচ্ছো সেইগুলাতে কিভাবে করো। তো সে তখন বললো যে ওই যে ডকারাইজড কন্টেইনার ইউজ করে সার্ভার ওইভাবে ই হয়ে যায়। তখন আমার তো মাথা আমি তো ওইগুলো আমার চতুষ্টিকে ওইগুলা শুনছে কিনা আমার সন্দেহ। তখন আমি আবারও আচ্ছা এগুলা আচ্ছা স্টাডি করা শুরু করলাম ব্যাক এন্ড নিয়ে। তখন ওই যে নোট জেএস, পিএইচপি বা এগুলা নিয়ে ইয়া করি। তখন ওই যে অ্যামাজনে কিভাবে সার্ভার হোস্ট করতে হয় তো এগুলা শিখে তারপর কিছু এবিসিডি টাইপের কিছু ইয়া করি। তারপর একসময় যে ডকারাইজড কন্টেইনার ম্যানেজমেন্ট, ওইটা দেখলাম যে ওকে আমি যদি কন্টেইনার হিসেবে যদি ছাড়ি তখন আমার স্কেলিংটা ইজি হয়, এবং পাশাপাশি যে জিনিসটা হয় আমার ডিপ্লয় করা ইজি, এবং দেখা যায় যে ভার্সন ম্যানেজমেন্টটা ইজি হয়। তো ডকার হচ্ছে একটা কন্টেইনারাইজড আর কি কন্টেইনার। তো এখানে সবগুলো একদম অপারেটিং সিস্টেম সহ যা আছে সব একটা প্যাকেজের মধ্যে দিয়ে তারপর এটা শিপ করে দেওয়া হয়। মানে আমার কম্পিউটারে যেভাবে আছে ঠিক ওইভাবে আমি সার্ভারও শিপ করে দিতে পারি। তো তারপর আবার আসে যে কন্টেইনার গুলো ম্যানেজমেন্ট সিস্টেম। তো এগুলা দেখা যায় যে স্টাডি করি, শিখি, ইমপ্লিমেন্ট করি। তো আমার প্রবলেম যখন আসে আমি শিখি, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করি। তো এইভাবে দেখা গেল যে আমি যখন কন্টেনার হয়তো ম্যানেজমেন্ট করি বা আমি যখন এই অ্যাপের কাজগুলো করি তখন আমি হার্ডওয়্যারের মানুষটা সফটওয়্যারের মানুষ আমি কি মানুষ সেটা তো আমার জানার দরকার নেই। আমার কথা হচ্ছে আমি আমার কোর নলেজটা দিয়ে আমি জিনিসটা শিখে ফেললেই তো হলো। তারপর দেখা যায় আপনি যখন নিজে শিখবেন তখন আপনার টিম লিড করাই অনেক কিছু। তারপর দেখা যায় আমি আর আমার তেমন ইয়া করা লাগে না, আমার টিম যারা আছে তারা আমার চেয়ে অনেক ভালো। হ্যাঁ, মানে আমি ম্যানেজমেন্ট হয়তো বা ইয়াতে গুলা করতে পারি, আইডিয়া গুলো ভালো জেনারেট করতে পারি, কিন্তু আমি ওই কোডিং এ টোডিং এগুলো আমি খুবই ফালতু, ভালো না। তো আমার কোডার যারা আছে তারা খুবই ভালো। যেমন আমার পিছনে এখন সাফি কাজ করতেছে ভেন্টিলেটর নিয়ে, ভেন্টিলেটরের একটা অ্যাপ বানাতে দিচ্ছি, ইউআই ইউএক্স নিয়ে সে কাজ করতেছে। আচ্ছা আমার জাস্ট আমি পিছনে এখানে বসে আর একটা কি। আপনাকে ইন্টারাপ্ট করতেছি যে আমি ওকে, আজকে আমি আপনার অফিস ভিজিট করি নাই, আমার এই সৌভাগ্যটা এখনো আচ্ছা, হয় নাই, আমার অনেকবার প্রোক্রাস্টিনেশনের কারণে মিস হয়ে গেছে, যাব করে আর যাওয়া ওকে, হয়নি। তো আমি আচ্ছা, আজকে আমার লাইভে আজকে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনার অফিস ট্যুরটা একটা দিয়ে যাবেন আমাদেরকে, আমার লাইভের শেষ দিকে যারা এখানে ভিউয়ার্স ওকে, আছে সবাইকে আপনার ওকে, অফিসটা দেখাবেন, কারণ হচ্ছে এটা সিলেটের একটা ইউনিক প্রতিষ্ঠান, রোবো একাডেমি। এখানে অনেক যন্ত্রপাতি আছে, অনেক কিছু আছে, আমরা দেখবো। সো আমি আসলে চাচ্ছি যে আজকে লাইভে বসে আপনার অফিস ট্যুর ইয়েস। দিয়ে দিব, ঠিক আছে? হয়তো করোনার ও কারণে এখন যেতে এটা পারছি না ফিজিক্যালি, যেতে পারছি এটা না একটা ফিজিক্যালি, গ্রেট আইডিয়া। তাহলে আমি যেতে একটা পারছি না মিনিট, তা। সাথী তুমি যতগুলা লাইট আছে তুমি একটু দিয়ে রাখো, কারণ যখন আমরা টোর দিব তখন যেন সবাই দেখতে পারে। আচ্ছা যতগুলা লাইট আছে আমরা সব দিয়ে ট্যুরটা দাও, সবার শেষে দিব, হ্যাঁ, যারা ভিউয়ার্স আছে তাদের সবাই দিবে সবাইকে নিয়ে আমরা ট্যুর দিব ইনশাল্লাহ। আচ্ছা আমি কিছু ইনশাল্লাহ। কমেন্ট পড়ে নিই, এর মধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহাইমিন চৌধুরী, উনি লিখেছেন এক্সিলেন্ট ওই যে ইন্টারভিউ নাবিল। উনি হচ্ছে রায়হান ভাই, উনি আমার প্রতিবেশী ছিল হবিগঞ্জে, উনি আমাকে প্রথম সার্কিট বানানো শিখিয়েছিলেন, মানে Wow, প্র্যাকটিক্যালি ক্লাস 4 এ that's থাকতে। amazing. Thank you so much for watching our video, our interview. আচ্ছা তারপর হচ্ছে সাইদুল হক আয়ন, উনি লিখেছেন নাবিল ভাইয়া আমি নয়ন ভাইয়ার ছোট ভাই অয়ন, কেমন আছেন? আপনার কথাগুলো খুব ভালো থ্যাংক ইউ, লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে মুকুল মাহবুবুল হক, উনি লিখেছেন গুড। আচ্ছা একজন আপনাকে উনি মেনশন হচ্ছে করেছেন, উনি, পঙ্কজ। আচ্ছা হ্যাঁ, মুকুল ভাই হচ্ছে আমাদের অন্যতম একজন ফাউন্ডার কিন্তু এই সাইবান রোবো লিমিটেড এর। উনি ও হচ্ছে দ্যাটস আমাদের নাইস। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমার আজকে আমাদের সাথে খালাতো ভাই। অনেক গ্রেট পিপল, আমি আসলে অনেক ব্লেসড যে এই লাইভে আপনাকে ইনভাইট করে আনতে পেরে আর কি, অনেক গ্রেট মানুষ আমাদেরকে আমারও কমেন্ট ভালোই করতেছে। লাগছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স যদিও, আচ্ছা মানে ফেসবুক লাইভ, টিভিতে লাইভে আচ্ছা গিয়েছি আমি কিন্তু এইভাবে লাইভ আসবে। হ্যাঁ আপনার ইতিহাসে সাক্ষী হয়ে গেলাম আর কি। হ্যাঁ আমার লাইভে আপনি ফেসবুক লাইভে প্রথম প্রথম ফেসবুক লাইভ, হ্যাঁ বিসিএসসি যারা পড়াশোনা করছেন তারা একটু নোট করে রাখতে পারেন। আচ্ছা যাই হোক, পঙ্কজ পঙ্কজ রয় লিখেছে হচ্ছে নাবিল আপনাকে মেনশন করেছেন। হ্যাঁ, ও আমি সে আসলে হচ্ছে আমার চিনতে ল্যাব পারছি না। মেট ছিল, আমরা ভার্সিটিতে আমরা 4 বছর আমরা এক ল্যাব মেট ছিলাম, মানে একই টিমে কাজ করতাম। সে এখন আচ্ছা টিচার, আচ্ছা ফিজিক্সের টিচার। তারপর হচ্ছে ইমরুল হাসান চৌধুরী, উনি লিখেছেন ভাই আপনাকে লাভ দিয়েছেন অনেকগুলা। থ্যাংক ইউ, তারপর থ্যাংক হচ্ছে ইউ। বায়েজিদ হাসান খুব সম্ভবত, উনি লিখেছেন হচ্ছে হ্যালো হাউ আর ইউ, হোয়াট আর দ্য স্টেপস টু বি অ্যাডভান্স লেভেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ফ্রম বেসিক ইলেকট্রনিক্স লেভেল, থ্যাঙ্কস ফর ইউর লাইফ, মানে এটা বলেছেন আর কি। উনি জিজ্ঞেস করেছেন থ্যাংক ইউ, হোয়াট থ্যাংক আর দ্য ইউ। স্টেপস টু বি অ্যাডভান্স লেভেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ফ্রম বেসিক ইলেকট্রনিক্স, মানে উনি বলছেন যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ক্ষেত্রে বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে আর কি, আচ্ছা, ফলো করা উচিত। এটা আমি যদি একদম সংক্ষেপে যদি বলতে চাই তাহলে আমি যে জিনিসটা বলবো যে লাফ মেরে খুব বেশি উঠে না যাওয়া। যেমন প্রথমে
শিখতে হবে হচ্ছে যেমন একটা টর্চ লাইট। আমি সবসময় বলি পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট সার্কিট হচ্ছে একটা টর্চ লাইট। আমাদের সবার টর্চ শিখতে লাইট, হবে একটা টর্চ লাইট কিভাবে কাজ করে। কেন? কারণ টর্চ লাইট আমি যখন সুইচ করি তখন অন হয়, অফ করি তো অফ হয়ে যায়। এই অন অফ দিয়েই তো হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার ছাড়া বাকি যে যত কম্পিউটার সিস্টেম আছে বা সবই কিন্তু অন অফই, তাই না? তো এটা হুম, প্রথমে শিখতে হবে, তারপর অ্যানালগ ইলেকট্রনিক্সটা ভালো করে শিখতে হবে। সারা বিশ্ব ওকে, ডিজিটাল ইলেকট্রনিক্স ছাড়া চলবে, কিন্তু অ্যানালগ ইলেকট্রনিক্স ছাড়া চলবে না, অ্যানালগ টেকনোলজি ছাড়া চলবে না। ওকে, সো অ্যানালগ চলবে না। ইলেকট্রনিক্স বুঝতে হবে, সব যতগুলা প্যাসিভ কম্পোনেন্ট আছে এইগুলা থিওরি এবং প্র্যাকটিক্যালটা শিখতে হবে, ছোট ছোট প্রজেক্ট করতে হবে, ইন্ডিভিজুয়াল ছোট, যেমন ক্যাপাসিটর দিয়ে, রেজিস্টর দিয়ে, ট্রানজিস্টর দিয়ে, মসফেট দিয়ে, আইজিবিটি দিয়ে, ভাই আমি অনেক মানে লিটারালি এগুলা দিয়ে ঘামতেছি, কারণ আমার 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 ট্রিপলি কোর্সটা তুলতে আমার যে কি পরিমাণ প্রেশার গেছে মাথা দিয়ে, এই সার্কিট জিনিসগুলো দেখলেই আমার কেমন জানি লাগে নিবে। ওকে, কন্টিনিউ করেন। না, সার্কিট ভালোভাবে বুঝে করলে এটা ফান, এটা নেশার মতো হয়ে যায়। তো এইভাবে করে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে প্র্যাকটিক্যালি প্রজেক্ট করে করে এবং থিওরিটা বুঝে বুঝে একদম তারপর যে আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছি বলতে, সেটা হচ্ছে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেমন অসিলোস্কোপ, মাল্টিমিটার, এগুলো কিভাবে কাজ করে এবং এগুলা দিয়ে কিভাবে মেজারমেন্ট করা যায় এগুলো শিখতে হবে। দেন হচ্ছে আস্তে ওকে, আস্তে মানে ডিজিটাল ইলেকট্রনিক্স এর দিকে আগাতে হবে। তারপর গিয়া হুম, আপনি এই মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর ওইগুলাতে মুভ করেন, তখন গিয়া এই প্রত্যেকটা একটা প্যাকেজ হবে। যেমন আমার একজন আমার গুরু, মানে উনি মেন্টর আমার, সত্যরঞ্জন স্যার, ঐশী ইলেকট্রনিক্স এর, ওনার অফিস চাম্বরখানায়। উনার কাছ থেকে আমি এই জিনিসগুলো অনেক মানে শিখেছিলাম, যে উনি একদম উনি দেখা হুম, যায় হুম, যে অনেক বড় প্রজেক্ট অনেকে মিলাতে পারছে না, উনি মিলাই ফেলছে। তো এটা কাহিনী কি, উনি উনি বেসিক ইলেকট্রনিক্সটা, বিশেষ করে অ্যানালগ ইলেকট্রনিক্স উনি খুবই এক্সপার্ট, পাওয়ার বা এইগুলোতে। তো দেখা যেত কি কিছু উনি কোড দিয়ে সমাধান করে ফেলতো, কিছু অ্যানালগ ইলেকট্রনিক্স এর সাথে। তো কমপ্লিট একটা প্যাকেজ আমাদের দরকার। তো আমার সাজেশন থাকবে, আমার আমার ক্ষুদ্র নলেজে আমার সাজেশন থাকবে যে এইভাবে স্টেপ বাই স্টেপ জিনিসটা আস্তে করে প্রোগ্রেস করা, কোনো স্টেপ মিস না করে আগান, আপনি মজাও পাবেন, শিখবেনও, আপনার সবকিছু ডেভেলপ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আশা করি আপনার উত্তরটা পেয়েছেন, বায়েজিদ হাসান ভাই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন এনবি আশফাক। হোয়াটসঅ্যাপ ব্রো, আই এম আশফাক ফ্রম সৌদি আরব। আমাদের দেশের থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে, রিয়েলি থ্যাংক ইউ। তারপর হচ্ছে আতাউর রহমান ভাই লিখেছেন, নাবিল, ইউ আর ডুইং গ্রেট জব টু সাপোর্ট দ্য নেশন। আচ্ছা, আমি একটু পড়তে পারছি না। আচ্ছা, সাপোর্ট দ্য নেশন ইন দ্যাট প্যান্ডেমিক সিচুয়েশন বাই ইউজিং ইউর টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ। দ্য নেশন উইল নেভার ফরগেট ইউর ডিডস। উই আর প্রাউড অফ ইউ, মাই ডিয়ার ফ্রেন্ড। ওকে, আপনার বন্ধু লিখেছেন। থ্যাংক ইউ। আসলে থ্যাংক ইউ বন্ধু। এই থ্যাংক ইউ এই বন্ধু। সময়টাতে অনেকে যখন সে সোশ্যাল সরকারের ওয়ার্ক অনেক এটা সেটা গুরুত্বপূর্ণ নিয়ে একটা ব্যস্ত, পদে আছে। এই সময়টা অনেকে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল অনেক কাজে ব্যস্ত, সেখানে আপনি টেকনোলজিক্যাল একটা মানে কি বলা যায়, রিভলিউশনারি কিছু কাজ করার চেষ্টা করছেন। সো দিস ইজ রিয়েলি চেষ্টা অ্যামেজিং আমার কাছে করছি, অনেক। চেষ্টা করছি, কতটা হ্যাঁ, হ্যাঁ, দিস ইজ করতে রিয়েলি পেরেছি জানি না, অ্যামেজিং। চেষ্টা করছি। আচ্ছা, আপনার সাথে কয়েকদিন আগে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী পলক স্যার একটা মিটিং ছিল, আমি যতটুকু দেখছি একটা ইন্টারভিউ হয়তো ছিল, সেটা নিয়ে যদি একটু বলতেন, আমি হুম। আসলে ওটা দেখে আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে, হয়তো আপনি ন্যাশনালি কিছু একটা করতে যাচ্ছেন কিনা। অ্যাকচুয়ালি মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাইয়ের ভাই করেই ডাকছি, ওনাকে আমি ভাই বলে সম্বোধন করেছিলাম। তো উনি ওই যে আমি যখন ফেস শিল্ডের ভিডিওটা যখন ইয়া করি এবং ওপেন সোর্স করি, উনি তখন দেখেছিলেন, উনি তখন অ্যাপ্রোচ করেছিলেন এবং একটা বেসিক একটা মিটিং হয়েছিল আর কি, আমরা কি করছি, আমরা কি পেলে কি করতে পারি বা কি করা উচিত, এই সংক্রান্ত একটা মিটিং হয়েছিল এবং তারা বলেছিলেন যে আমাদেরকে সাপোর্ট দিবেন। তো সেটা এরপরে কবে দিবেন বা কি হবে এইটার আর কোনো আপডেট আমি পার্সোনালি পাই নাই। আর আমিও পার্সোনালি অনেক রিসার্চের কাজে বিজি হয়ে যাওয়াতে বা ইয়াতে আর ইয়া হয় না, আমি জানি না, হয়তো হয়তো তাদের এটা নিয়ে কোনো প্ল্যান আছে হয়তো, ইনশাআল্লাহ। আমি অতটুকুই ছিল আর কি। হ্যাঁ, তবে আশা করি যে সরকার এই ধরনের যারা ইয়াং যারা মন্ত্রী যারা আছেন বা যারা আছেন তারা আমাদেরকে আসবেন। দেখা যায় কি আমরা অনেক সময় দেখা যায় অ্যাপ্রোচ করতে পারি না, আমরা দেখা যায় টেকনোলজিক্যাল কাজ নিয়ে এত বিজি থাকি, আমরা হয়তো একটা সরকারি অফিসে যাব, অনেকগুলো স্টেপ কমপ্লিট করবো, এটা আমাদের কিন্তু অনেক সময় ভালো লাগে না। তো এই ধরনের যারা ইয়াং যারা মন্ত্রী বা আছেন তারা যদি আমাদেরকে আসেন এবং আমাদেরকে ওই স্টেপগুলো সহজ করে যদি সহজ শর্তে ফান্ড বা এগুলা দেন, তাহলে কিন্তু দেশ উপকার হবে। মানে আমার আমি শুধু কাছে আমার কথা আপনার কথা হচ্ছে যে মানে পলিসি মেকিং এর ক্ষেত্রে ইয়থ ইনভলভমেন্টটা বেশি জরুরি আপনি মনে করছেন, মানে পলিসি হ্যাঁ, মেকিং এর ক্ষেত্রে এবং ইয়থ ইনভলভমেন্টটা। এবং সহজ হুম, করা, সবকিছু সহজ করা। যেমন ধরলাম যে একটা সরকারি একটা কাজ যদি নর্মাল সিচুয়েশনে যদি 1 মাস লাগে, এই সিচুয়েশনে এটা হয়তো 5 দিনে করতে হবে। এটা যদি অনেক হুম, ইয়ে হুম, হয় তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসতে আসতে দেখা যাবে যে লাভটা হচ্ছে না আর কি। তো এই হুম, ধরনের যারা ইয়াং যারা যারা আছেন বা যারা সত্যি সত্যি ভালো কাজ করছেন, হ্যাঁ, তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা গ্রেটফুল এবং আশা করি যে তারা আমাদের সাথে সবসময় থাকবেন।
আসলে পলক ভাই হচ্ছে আমাদের জন্য একটা ইন্সপিরেশন। অনেক আমরা অনেক আইসিটি বিষয় থেকে অনেক সহযোগিতা পেয়ে থাকি বিভিন্ন প্রজেক্টে যখন কাজ আমরা করি থাকি আর কি। এনিওয়ে, তো যাই হোক উনিও অনেক আমাদের সাথে বিজি, যুক্ত এখন আছেন। আসলে অনেক কাজ ওনারও করতে হচ্ছে। হ্যাঁ, আমার সাথে যুক্ত আছেন মেজবাউদ্দিন। উনি লিখেছেন গুড উইশেস মেজবাউদ্দিন ভাই ফ্রম ব্রিটিশ কাউন্সিল। উনি লিখেছেন অল দ্য বেস্ট বথ নাবিল। থ্যাংক ইউ সো মাচ আসলে ভাইয়া আমাদের ফর দুই ওয়াচিং আমরা আস। দুইজনেই তো নাবিল। হ্যাঁ, আসলে আজকের নাবিল হচ্ছে শুধু আপনি, এখানে আমি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনার হয়তো আমার এখানে কারেন্ট চলে গেছে। সমস্যা নাই, কারেন্ট আচ্ছা, চলে সমস্যা গেছে, নেই, আমার ওকে। অবশ্য একটা। তারপরও তারপরও আমরা কথা বলতে পারবো। আই থিংক আপনার ব্যাকআপ আছে। হ্যাঁ, ব্যাকআপ হ্যাঁ আছে আমার, একটু জাস্ট রুমটা একটু চেঞ্জ করতে হবে, আর কিছু না। ও দ্যাটস নাইস। এটা হচ্ছে আমার, ওকে, ও টোরও কিন্তু হয়ে যাচ্ছে ছোটখাটো। এটা আচ্ছা হচ্ছে আমরা আমার, টোর পরে দিব ভাই, মানে এখন দিয়েন না, এখন দিয়েন না। আমাদের আমি ভিউয়ার্সদের নিয়ে আমরা এখানে পরে বসে, টোর দিব, সবাই মিলে টোর দিব কারেন্ট আসলে। হ্যাঁ, হ্যাঁ না, ওকে ফাইন। আমি জাস্ট এখন ওই যে, হ্যাঁ, আমাদের কন্টিনজেন্সি প্ল্যান হিসাবে যেটা ছিল এটা, এখন আসলাম আর কি এই রুমে, যে কারেন্ট যদি ওকে, চলে যায় এখানে চলে আসবো, তো এইটাই হলো আর আচ্ছা। কি। ইউসুফ তাহা উনি লিখেছেন নাবিল ভাই আপনাকে দেখে ইন্সপায়ার্ড হই। হ্যাঁ, আমরা আসলে অনেক ইন্সপায়ার্ড হই ভাইকে দেখে। তারপর হচ্ছে ফারজাদ ওয়াসিফ, উনি লিখেছেন ভাই অনেক ভালোবাসা, অনেক কিছু শেখার আছে। হুম, ওকে। তারপর হচ্ছে ভাই থ্যাংকস অনেক ওয়াসিফ, কিছু ও শেখার আছে কিন্তু আপনার। আমার হবিগঞ্জের অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই, একসাথে মেসেও থেকেছি, খুবই হেল্পফুল একটা ওকে, ছেলে, থ্যাংক খুব ইউ ভালো সো একটা ছেলে। মাচ। সজন দেবনাথ উনি লিখেছেন এনজয়িং দ্য বোরিং টাইম। আসলে আহ, আমরা বোরিং টাইমটাকে এনজয়েবল করার জন্যই লাইভ করতেছি। আমি থ্যাংক ইউ সো একটু অ্যাড মাচ করতে ফর চাই, ওয়াচিং। সজন হচ্ছে, আমি যখন ইউনিভার্সিটি টিচার যখন ছিলাম, তখন আমার একটা সাবমেরিন টিম ছিল, মানে আরবি রিমোটলি অপারেটেড ভেহিকেল, যেটা আমি ভাবলাম যে ড্রোন নিয়ে যখন কাজ করেছি, আন্ডার ওয়াটার নিয়ে কাজ করলে কেমন হয়, তখন ওই টিমের টিম লিডার কিন্তু সজন। হ্যাঁ, খুবই হুম হুম, ব্রিলিয়ান্ট, তখন আমরা একসাথে সাবমেরিনের প্রজেক্ট করেছিলাম, তো ওইটা একটা ইন্টারেস্টিং একটা আচ্ছা। প্রজেক্ট ছিল আর কি। দ্যাটস রিয়েলি গ্রেট। আসলে আমার টাইমলাইনে আছে গ্রেট পিপলে ভর্তি। আচ্ছা, বাইজিদ হাসান আবার লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ফর কারেন্ট ইউর চলে আসছে। ভ্যালুয়েবল অ্যাডভাইস। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আরেকজন কমেন্ট করেছেন মেহেদি হাসান মাসুম, উনি লিখেছেন স্যার আপনার সব ভিডিও আমার খুব ভালো লাগে, আপনার প্রতিষ্ঠান নিজ চোখে দেখতে ইচ্ছে হয়। আমি সিলেটে 1 মাস ছিলাম কিন্তু সময় পাইনি, এবার গেলে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা, ইনশাল্লাহ একদিন দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও যাবো এবার। দেখা হবে আপনার। আমার আমার রিকোয়েস্ট থাকবে যেন আপনি চলে আসেন ইনশাল্লাহ, মানে অবশ্যই এখন না, মানে প্যান্ডেমিক সিচুয়েশনটা যাওয়ার পরে। আচ্ছা, আমরা একদম শেষ দিকে আমি কিছু কোয়েশ্চেন করবো, তারপর হচ্ছে এখানে ভিউয়ার্সদের কিছু কমেন্ট নিয়ে আমরা তারপর ট্যুরে চলে যাবো। ঠিক আছে ভাইয়া? ওকে। অবশ্যই। আমি ফাতিন হাসনা চৌধুরী, উনি লিখেছেন ওয়ান অফ মাই ফেভারিট টেক লাভিং পারসন এন্ড হি ইজ মাই থ্যাংক ইউ, মোস্ট ফেভারিট টেক লাভিং পারসন। এবং বাংলাদেশে আমার থ্যাংক কাছে ইউ, আমি আর কাউকে দেখি নাই, থ্যাংক নাবিল ইউ। ভাইকে দেখছি, আর সো আমি আর কাউকে অপশন হিসেবে নেই নাই আর কি। যাই হোক, সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে যুক্ত আছেন। তো যাদের সেশনটা ভালো লাগতেছে তাদেরকে রিকোয়েস্ট করবো লাইভ গুলা শেয়ার করে দেন, আরো প্রচুর মানুষ এই জিনিসগুলো জানুক। অনেক বেশি শেখার আছে, অনেক নলেজ শেয়ারিং, ইনফরমেটিভ তথ্য আছে এখানে। সো আপনারা এখান থেকে অনেক কিছু মানে অনেকের উপকার হবে আর কি। তো আমি আশা করছি যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা একটু শেয়ার করে দিবেন। প্লাস হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, স্পেসিফিকলি আপনি টেক রিলেটেড কোয়েশ্চেন থাকলে সেটা এখানে করলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তো ভাইয়া কি ধরনের টেকনোলজিক্যাল স্কিল নিয়ে মানে জানতে হয় আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে গেলে? আপনি একটু আগে বলছিলেন, তারপর যে আবার একটু সংক্ষেপে বলতেন কি ধরনের আচ্ছা, টেকনোলজিক্যাল মানে স্কিল গুলো আসলে ডেভেলপ করা জরুরি অ্যাজ এ স্টুডেন্ট? আচ্ছা, টেকনোলজিক্যাল স্টার্টআপ গুলার ক্ষেত্রে, মানে আপনার যারা উদ্যোগটা নিবেন, সে প্রত্যেকটা ফিল্ডে হয়তো মাস্টার হতে হবে না, কিন্তু অনেকগুলা ফিল্ড সম্পর্কে তার এটলিস্ট একটা বেসিক একটা আইডিয়া থাকা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। যদিও আমার এই বিষয়ে হুম হুম সাফল্য খুব বেশি না, বা আমি এখানে খুব বড় বড় কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন পাবলিক না, কিন্তু আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেমন ধরলাম যে আপনি হয়তো একটা এসটিএম মাইক্রো কন্ট্রোলার নিয়ে আপনি কাজ করছেন, আপনার এসটিএম মাইক্রো কন্ট্রোলারে মাস্টার হতে হবে না, হ্যাঁ, কিন্তু এমন একটা এমন একটা লেভেল পর্যন্ত যেতে হবে যেন আপনি অ্যাটলিস্ট আপনার ডেভেলপারকে মেনটেন করতে পারেন, ওকে আমার এই জিনিসটা চাই, তুমি এইভাবে করে করো। হুম। তো ওকে এইভাবে ধরেন আপনি একটা অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, আপনার ব্যাক এন্ডে আপনার মাস্টার হতে হবে না, কিন্তু ব্যাক এন্ডের যে টেকনোলজি গুলো এগুলো কিভাবে কাজ করে, এটলিস্ট আপনি একটা নিজে একটা অ্যাপ বানিয়ে একটা সার্ভারে হোস্ট করা, তারপর এটা কিভাবে ইউজার মেনটেন করবেন, কিভাবে স্কেলিং করবেন, এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকতে হবে। আপনার হয়তো এক্সপার্টি দুই জায়গায় না, কিন্তু আপনার একটা বেসিক ইয়ে থাকতে হবে, বিশেষ কোডিং জানতে হুম হবে। হুম
তারপর মানে সোজা কথা আপনার মাইন্ড সেট আপটা এমন ভাবে থাকতে হবে আপনার যখন যেটা দরকার আপনি যেন শিখে নেন। ঠিক আছে, যেমন আমি একটা জিনিস বলে রাখি, আমি 3D প্রিন্টিং টেকনোলজিটা আমরা অনেক ইউজ করি, কিন্তু আমি 3D ডিজাইন আমি কিন্তু ভালো পারি না। ভালো পাই নাকি পারি না আচ্ছা বলাই উচিত, কিন্তু আমার ইনশাল্লাহ ব্যাচে যদি থাকি আবার আমার নেক্সট প্ল্যান হচ্ছে 3D প্রিন্টিংটা নিজে, আমার ডেভেলপার এত ভালো এই কাজে যে আমার এটা করা লাগে না, কিন্তু আমি চিন্তা করেছি যে নিজে এই ডিজাইন করব এবং নিজে প্রিন্ট করব। তাহলে কি হবে, আমি আরো বেটার আইডিয়া ডেভেলপ করতে পারবো। তারপর ধরেন আমি একসময় সার্কিট ডিজাইন করতাম, একসময় সার্কিট পিসিবি ডিজাইন একসময় করতাম, ইলাস্ট্রেটর দিয়ে পর্যন্ত পিসিবি ডিজাইন করেছিলাম। তো ওইটা এখন দেখা যায় আমি হয়তো নিজে করি না, কিন্তু আমার ডেভেলপার তারা করে। তো আমি তখন যদি মানে ওই লেভেল পর্যন্ত না শিখতাম তাহলে তো আমি জানতামই না এটা কিভাবে করে, আমি কিভাবে একজনকে আউট করবো। তো এইভাবে করে প্রত্যেকটা ফিল্ড আপনি আপনার প্রজেক্ট রিলেটেড যেগুলো এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া নিজে প্র্যাকটিক্যালি করে জানা উচিত বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। আচ্ছা, একটা কোশ্চেন ভাই, একটা একটু সিলি হতে পারে আর কি, তারপর আমি আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি আপনার হ্যাটার্স নাই। আমি বিশ্বাস করি পার্সোনালি, কারণ এরকম মানুষের যে হ্যাটার সে আসলে দুর্ভাগা আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো আপনার যদিও হ্যাটার নাই, তারপরও হয়তো মাঝে মধ্যে কিছু সমালোচনার শিকার হতে হয় আপনাকে। তো এই জিনিসগুলাকে আপনি আসলে কিভাবে ট্যাকেল দেন বা কিভাবে সামলান, এটা নিয়ে একটু বলতেন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা নাই না, এটা কিন্তু অনেক একটা আছে। স্কিল ভাইয়া, মানে এটা আসলে স্কিল। ধরেন যারা আসলে ভালো কাজ করছে তাদের কিন্তু প্রচুর সমালোচনার শিকার হতে হচ্ছে, প্রচুর আছে। তাও এরকম বেসিক্যালি আমি কিছু গ্রেট পিপলের সাথে কাজ করার কিছু সৌভাগ্য আমার হয়েছিল। মানে খুবই হ্যাঁ, মানে যেমন এর মধ্যে একজন হচ্ছে জাফর ইকবাল স্যার। ডক্টর তো মোহাম্মদ জাফর জাফর ইকবাল ইকবাল স্যার স্যার। একদিন উনার আন্ডারে কাজ করার সময় একদিন দেখলাম উনার কি একটা বিষয়ে যেন ওই ভার্সিটির সামনে উনার বিরুদ্ধে কোন একটা আন্দোলন হচ্ছে এবং একজন স্লোগান দিচ্ছে যে উনার ফাঁসি চাই। আমি এটা দেখে আমার এটা ফেসবুকে ভাইরাল। মাথাটা নষ্ট হয়, আমার এমন একটা অবস্থা হয় আমি দৌড়তে দৌড়তে স্যারের কাছে যাই। স্যার বলে কি হয়েছে নাবিল, তোমার সমস্যা কি, এরকম করতেছো কেন? তো আমি বললাম স্যার আপনার তো ফাঁসি চাইতেছে ওই জায়গার মধ্যে। বলে তারা তো খারাপ কিছু করে নাই, তারা তো বলে নাই যে আমাকে মাইরা ফেলবে, তারা বলছে আমার ফাঁসি চাই। তো একজন তো গণতান্ত্রিক একটা দেশে একজন না একজন ফাঁসি চাইতেই পারে, সমস্যা তো নাই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি। হ্যাঁ, ওই প্রজেক্টটা করো। উনি দেখলাম ওনার এই চিন্তাই নাই। তো ওইটা একটা গ্রেট একটা শিক্ষা ছিল। তারপরে যখন আমি ড্রোন প্রজেক্ট যখন আমরা করি তখন তো সবাই বলতো যে বাংলাদেশে এই ড্রোন প্রজেক্ট করে কি লাভ, এগুলো তো খেলনা, এগুলো ওই সিঙ্গাপুরের ওই মার্কেটে পাওয়া যায়, সেই মার্কেটে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তখন অনেক ধরনের সমালোচনা। ওইটা আমরা আসলে ফান হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এন্টারটেনমেন্ট হিসেবে নিতাম। তারপর হচ্ছে শিক্ষণীয় বিষয় হিসেবে নিতাম যে ওকে আপনি হয়তো আমি ভাবতেছি আমার এই জিনিসটা ভালো। যেমন যেমন আমি লাইভ করার সময় আমি দেখা যায় অনেকবার আমি আমার দেখা যায় মুখে হাত দিয়েছি বা নাকে হাত দিয়েছি, ঠিক আছে, এটা কিন্তু আমি টেরই পাইনি। কিন্তু একজন সমালোচক যদি এখানে কমেন্ট করে না, আরে এই লোকটা হচ্ছে ফালতু একটা লোক, সে লাইভে আইসা নাকে মুখে হাত দিচ্ছে, এটা মানুষ বলবে আমি ওইদিকে তাকাচ্ছি নড়াচড়া করতেছি কেন এত বেশি, এগুলো এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু একজন এখানে যদি একজন সমালোচক যদি কমেন্ট করেন তখন আমার প্রথমে তার উপর অনেক রাগ হবে যে এখানে আইসা কি একটা কমেন্ট করলো, আর কমেন্ট করার জায়গা পায় নাই। কিন্তু নেক্সট লাইভে যখন যাব তখন কিন্তু আমার মাথায় এই জিনিসটা থাকবে, আর সে কিন্তু থাকবে। আমি যদি আমার একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করবে। হ্যাঁ, আমি যদি এখন আমার একজন অ্যাডভাইজার হিসেবে রাখতাম, তাকে কমপক্ষে 20 থেকে 30,000 টাকা বেতন দেওয়া লাগতো, যে আমার এগুলো অবজার্ভ করে আমার ফিডব্যাক দিবে। আমি বিনা বেতনে এই সার্ভিসটা পেয়ে যাচ্ছি। এতে করে আমারও যেমন লাভ হচ্ছে, উনার যে সমালোচনা করছে তারও লাভ হচ্ছে, কারণ উনার অবজারভেশন বা উনার ব্রেইন ইয়াটা বাড়ছে এই অ্যাক্টিভিটি গুলো করতে গিয়ে। তো আমি সবসময় জিনিসটা ওইভাবে নেই, যে আমি চিন্তাই করি যে আমি তো আদর্শ কোনো মানুষ না, বা আমি পারফেক্ট না, কোনোদিন পারফেক্ট হতে পারবো না, আমি কোনো গ্রেট পিপলও না বা ওইরকম কিছুই না, আমি জাস্ট একটা সাধারণ একটা মানুষ, আমার ভুল হবেই। যেমন একদিন আমার এক স্টুডেন্ট আমাকে বলতেছিল যে স্যার আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে সবগুলোতে আমি এই করেছি তুমি এই করেছি এগুলা কেন লিখেন? তো ওনারা আমি বললাম, আমি বলছিলাম এটা তো আমার ফেসবুক প্রোফাইল, আমি আমারটা দিয়ে লিখবো না, তুমি কারটা নিয়ে লিখবো। হ্যাঁ, তার ওইটা শিক্ষণীয় বিষয়। আরেক স্টুডেন্ট একবার আমি শুনি সে আমার ক্লাসে আসতো না। আমার বেশিরভাগ 95% স্টুডেন্ট খুবই ভালো ছিল, কিছু এক্সেপশনাল কথা বলছি আর কি। তো সে আমি জিজ্ঞেস করলাম সে কেন ল্যাব করে না? তো সে নাকি তার ক্লাসমেটদেরকে বলছে এই লোক তো এই ড্রোন টোন যে এগুলা বানাইছে এগুলা তো জাস্ট কিছু পার্টস চায়না থেকে নাই না অ্যাসেম্বলিং করে লাগাইয়া এখন সে বিখ্যাত হয়ে গেছে। বা সে ওই সাবমেরিন প্রজেক্ট করছে, তো সে জাস্ট এগুলো একটু লাগাইয়া সে সেলিব্রিটি সাজার চেষ্টা করতেছে, নিজের এই করার চেষ্টা সেই করার চেষ্টা করছে।
ভাব নিচ্ছে। আমি এখন যদি ওরে আমি ডাইকাই না ওই যে মারধর করতাম তাহলে কি এটা ঠিক ছিল? সেটা ঠিক ছিল না। আমি ওরে একদিন খুব টিয়া করে ক্লাসে আনলাম, এনে ওই বিষয়ে কোনো কথাই বললাম না। ওরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও নাকি এটা 2 দিনে বানাই ফেলতে পারবে, ঠিক আছে। তো এখন আমি যে জিনিসটা করলাম, আমি ওরে ওই বিষয় না বলে ওরে হুম বললাম হুম আচ্ছা ঠিক আছে এক কাজ করি, একটা মাল্টিমিটার চলো আমরা বানাই। ড্রোন বানাইতে হবে না, আমরা জাস্ট একটা মাল্টিমিটার বানাবো। সে তো আর মাল্টিমিটার বানাইতে পারে না, সে মানে তার তো মাথা টাথা নষ্ট। ওরে আমি বললাম এই বেসিক গুলা করতে হয়, এই করে এক সময় সে আমার মারাত্মক হয়ে যায় এবং সে তার ভুলটা বুঝতে পারে। তো এই সমালোচনা গুলাকে এইভাবে আসলে কাভার দেওয়া উচিত, নিজেকে সংশোধন করা উচিত এবং তাদেরকে ওইভাবে করা উচিত। খালি হাক ডাক দিয়ে মানে মাইরা হচ্ছে ফেলবো ধইরা ফেলবো এইভাবে বলে তো লাভ নেই। কাজ দিয়ে ইন্সপায়ার করতে হবে, কাজ দিয়ে আসলে হ্যাঁ, মোটিভেট করতে হবে। ধন্যবাদ ভাইয়া, আসলে এটা অনেক মানে খুবই সুন্দর একটা অ্যান্সার। আমার কাছে মনে হয় যে নেক্সট টাইম যদি কোনো এরকম সমালোচকদের হ্যান্ডেল করতে হয়, আমি ইনশাল্লাহ এটা চেষ্টা করবো এই টিপটা কাজে লাগানোর। আচ্ছা, একজন লিখেছেন হচ্ছে নাবিল ভাইয়া বাংলাদেশের গর্ব। হ্যাঁ, নাবিল ভাই আসলেই বাংলাদেশের গর্ব। তারপর হচ্ছে এরকম শেখ আমার মতো সিকিম। লাখ লাখ আছে, যা এত গর্ব হওয়ার কিছু নাই। না ভাই, লাখ লাখ নাই, এজন্যই তো আপনি একজন। যাই হোক, আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর নাবিল ভাইয়া। What inspires you to work and contribute for Bangladesh? And if you wanted, you could go abroad to fulfill your dreams. হ্যাঁ, এই কোশ্চেনটা আমারও ছিল যে আপনার মধ্যে এত পটেনশিয়াল থাকা সত্ত্বেও আপনি কেন আমাদের বাংলাদেশে পড়ে আছেন, মানে এটা একটা কোশ্চেন। এটা কিন্তু এই যে সমালোচকদের মতোই কোশ্চেনটা করলাম, ঠিক আছে। মানে ইউ হ্যাভ গট এ লট অফ ওকে, পটেনশিয়ালস, আপনার পটেনশিয়ালস আছে এবং অনেক অপরচুনিটিস আপনি পেয়েছেন ইতিমধ্যে, আমি জানি। তারপরও কেন বাংলাদেশ ছেড়ে, পার্টিকুলারলি সিলেট ছেড়ে কেন মুভ করেননি? আহ এটা অনেকগুলা কারণ আছে। কারণটা হচ্ছে প্রথম কিছু ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের যেমন কিছু লিমিটেশন আছে, কিছু অ্যাডভান্টেজও আছে। যেমন আমি এখানে বসে যে কাজটা আমি করছি, হ্যাঁ, আমি যদি হুম হুম মাসে যে কাজটা করতে আমার 2 লাখ টাকা খরচ হচ্ছে, আমি যদি এটা ইউএসএ তে গিয়ে বা কানাডায় গিয়ে যদি করি তাহলে সেটা হয়তো হয়তো 50 লাখ হয়তো খরচ হবে। হ্যাঁ, এটা একটা দিক আছে। হুম হুম আরেকটা দিক আছে ফ্যামিলির একটা কিছু ব্যাপার স্যাপার আছে, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া। তারপর আরেকটা জিনিস করা হচ্ছে যে আগে বেসিকটা মানে দেশে একটা ফান্ডামেন্টাল, মানে এই যে এখন আমি কোম্পানি ডেভেলপ করার চেষ্টা করছি, তারপর প্রোডাক্ট করছি, একটা ফান্ডামেন্টাল একটা বে যখন আসবে, হ্যাঁ, তারপর আমি হুম বলি নাই যে আমি কখনো বিদেশে যাবো, ইনশাল্লাহ যাবো। হ্যাঁ, হয়তো এরপরে আমি করবো, মানে আস্তে আস্তে অ্যাপ্রোচ নিব কিভাবে আমার কোম্পানি গুলাকে বাইরে করা যায়, বা দরকার পড়লে বাহিরের কোনো ইউনিভার্সিটিতে কোনো ডিগ্রি আরো নেওয়া হয়তো রোবোটিক্স এ বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, আবার রকেট ডেভেলপমেন্টের অনেক ইচ্ছা আছে। সো ওইটাতে আবার হয়তো আমি বাইরে যেতে পারি, গিয়ে শিখে আসতে পারি। সো এই মানে এইগুলা বিভিন্ন কারণে এখনো যাই নাই, কিন্তু এর মানে এই না যে আমার যাওয়ার প্ল্যান নেই। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ বাইরে যাব, গিয়ে হয়তো একদম ওইখানে পরে থাকবো না। হ্যাঁ, আবার হয়তো চলে আসবো। বা আমি আসলে ওইভাবেও দেখি না যে ওই দেশে পরে থাকলাম, এই দেশে শুধুমাত্র খালি বাংলাদেশে থাকলাম, আমি জাস্ট এই গ্লোবালি কাজ করতে চাই আর কি। তো এটা এমন না যে বাইরে গিয়ে একদম থাকতে হবে, দেশেই খালি থাকতে হবে, পুরা পৃথিবীটারই মানে ইউজ করতে চাই আর কি, বা কাজ করতে চাই। সো হয়তো বাইরে যাব ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আমার সাথে যুক্ত আছেন সৈয়দ জাফর সাদেক স্যার, উনি লিখেছেন বেস্ট উইশেস ফর নাবিল। ওকে, থ্যাংক ইউ, তারপর হচ্ছে থ্যাংক আমার ইউ, সাথে যুক্ত আছেন মোহাম্মদ এমএইচ কুরেশি, বেস্ট অফ লাক। আচ্ছা, আমাদের সাথে থ্যাংকস, যুক্ত আছেন বাংলাদেশ থ্যাংকস মাই ফ্রেন্ড। স্কাউটসের একজন ডেপুটি ন্যাশনাল কমিশনার, উনি লিখেছেন হিমু ভাই। উনি লিখেছেন হচ্ছে হিমেল ভাই, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, থ্যাংক ইউ। আমার অত্যন্ত প্রিয় একজন বড় ভাই। উনি লিখেছেন হচ্ছে লাখ লাখ থাকলে আমরা 1000 টাইমস এগিয়ে থাকতাম ভাই। আপনার মতো 2-4 জন আরো ছিল, তারা এখন নাই, মানে মেধা পাচারের শিকার, ব্রেন হয়ে গেছে। ধন্যবাদ ভাই, দেশের অ্যাকচুয়ালি সম্পদ দেশেই থাকেন। অ্যাকচুয়ালি জিনিসটা যে মেধা পাচার, মানে জিনিসটা এরকম। যেমন আমি আপনি একটা দেখেন, যে উম, ধরলাম যে আমরা পারমাণবিক বোমা বানাচ্ছি, ধরলাম কোনো মানে বাংলাদেশ। তো এখন ধরেন বাংলাদেশের যত হাজার হাজার যদি নিউক্লিয়ার সায়েন্টিস্ট এসে ভরেও যায়, আর যদি তাদেরকে কেউ না বলে, বা যারা নীতি নির্ধারক তারা যদি তাদেরকে নিয়ে অ্যাপ্রোচ না দেয়, কোনোদিনই হবে না। যত লাখ লাখ মানুষ দেশে, তারা ইভেনচুয়ালি কি হবে, ইভেনচুয়ালি তারা তাদের ডেভেলপ করার বাইরে চলে যাবে, এটাই খুবই স্বাভাবিক। হ্যাঁ, যেমন আমি যদি খুব স্বাভাবিক। হয়তো 1 বছর পরে যদি দেখি যে আমি এই জিনিসগুলো আর বাংলাদেশে হচ্ছে না, আমি কি এখানে থাকবো? আমি থাকবো না। আমি হম হম ইনশাল্লাহ যদি সুযোগ পাই এরকম, আমি বাইরে গিয়ে ওইটা ডেভেলপ করবো, তারপর হয়তো আবার দেশে আসবো। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। তো নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে এটা দেখতে হবে যে তারা যেন দেশে থাকেন, বা এই মেধাটা যেন এখানে ইউটিলাইজ হয়। এইটা না হলে তাদের কিছু করার নাই আর।
আচ্ছা, তো যারা ভিউয়ার্স আছেন, আমরা একটু পরেই আমরা ভাইয়ের অফিস ট্যুর দিব। তার আগে আমি আরো দুই একটা কোশ্চেন করব। কোশ্চেন করার পর আমরা অফিস ট্যুরে চলে যাব, এবং যারা ভিউয়ার্স আছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা কমেন্ট করেন। আমরা চেষ্টা করব যে ভাইয়ার চেষ্টা করবেন যে এখান থেকে সুন্দর কোনো উত্তর পাওয়ার, এবং আমাদের মধ্যে এখনো অনেকগুলো কোশ্চেন চলে আসছে, চেষ্টা করবেন যে এগুলোর বাইরে কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। আচ্ছা, আমার সাথে অনেকে উইশ করতেছেন, যেমন হচ্ছে রয়না অনেক, উনি লিখেছেন হচ্ছে নাবিল ভাই সেরাদের সেরা। হ্যাঁ, উনি সেরাদের সেরা বলে আজকে আমার লাইভে চলে আসছেন। তারপর হচ্ছে ইয়ামিন বক্ত আকাশ, উনি লিখেছেন হচ্ছে বেস্ট অফ লাক নাবিল ভাই, ক্যারি অন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা উইশ করেছেন নাবিল ভাইকে। ওকে ভাইয়া, আপনি তো একজন উদ্যোক্তা, একজন এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন, টেকনোপ্রেনার পার্টিকুলারলি। তো এই উদ্যোক্তাদের আসলে সামাজিক অবস্থা, সোশ্যাল স্ট্যাটাস বা আপনার অভিজ্ঞতা এই ক্ষেত্রে একটু যদি বলতেন। হ্যাঁ, ওকে। এইটা আহ, ইয়া করতে গেলে মানে আমি যদি বলি তাহলে এখনই আমরা অনেক সমালোচনার শিকার হব, তারপরও একটু বলা উচিত যে জিনিসটা হচ্ছে বাংলা মানে উদ্যোক্তাদেরকে নিয়ে কয়েকটা ধারণা বাংলাদেশে প্রচলিত আছে। এর মধ্যে একটা হচ্ছে পজিটিভ, যেটা হচ্ছে তারা ভাবে যে ও সে উদ্যোক্তা, 2 দিন পরেই বিল গেটস হয়ে যাবে। হ্যাঁ, তার টাকা কোথায় রাখবে না রাখবে, কি একটা অবস্থা, মানে এইরকম একটা আছে। আরেকটা ইয়ে আছে, উদ্যোক্তা মানে ব্যবসায়ী, প্রথমে মানে ব্যবসায়ী 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 যখন করবে তখন কেন ভার্সিটিতে এতদিন ব্যবসায়ী, পড়াশোনা করে সময় নষ্ট করলো, বা এই নলেজ কেন ইয়া করলো। মানে ঘটনা হচ্ছে ব্যবসা করতে নলেজ লাগে না, বা ইয়া করে যারা ব্যবসা করে তাদের নলেজেবল না, এই ধরনের একটা বাজে ধারণা আমাদের মধ্যে আছে। 3 নাম্বার হচ্ছে একটা হচ্ছে যে আহ, মানে স্টেবিলিটি। যেমন একজন যদি বিসিএস দিয়ে যদি একটা সরকারি চাকরি করে, এই যে যে অবস্থায় তার তো বেতনটা পাবে, কিন্তু আমাদের আমরা যারা উদ্যোক্তা আছে আমাদের সবসময় স্ট্রাগল করতে হয় আমাদের নিজেদের ইনকাম ইয়া করা। তো তো তখন দেখা যায় যে তাদের অনেকগুলো প্রবলেম হয়। যেমন আমি যখন ইউনিভার্সিটি টিচার ছিলাম, তখন আমি যখন গিয়ে কাউকে বলতাম আমি ইউনিভার্সিটি টিচার, ওরে বাবা ইউনিভার্সিটি টিচার, মানে সেই একটা ভাবসাব, একটা ব্যাপার স্যাপার ছিল। এখন যখন বলি যে আমি হ্যাঁ। তো অমুক কোম্পানি করেছি, বলে ও আচ্ছা, আহ, এটা করছো, ভালো 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 ভালো। হুম। আর তখন বলে যে আগে কি আগে কি করেছো, তখন বলে যে ইউনিভার্সিটি টিচার টিচিং করে। ও ওইটা কেন ছেড়ে দিলা, এম, এটা ঠিক হয় না, এটা ঠিক। তো 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 এইটা একটা মানে জিনিস আর কি, যে আমরা আমাদের এই ধরনের কয়েকটা ভাই মিক্সই আছে। তবে এটা শুনেন নাই আস্তে যে আস্তে কেউ হ্যাঁ, ইউনিভার্সিটি বের করে দেয় না, আস্তে আস্তে এরকম কিছু পজিটিভ শুনেন নাই? ভাইবটা কিন্তু মানে বাড়ছে। আমি যেটা আই শুড সে যে এখন পজিটিভ ভাইবটা আচ্ছা। বাড়ছে। যে প্রথম দিকে যখন আমি আমার আম্মু দেখা যেত যে আরে ইয়া করছে, এখন আম্মু এক্সাম্পল বলছে এন্টারপ্রেনারশিপ দ্যাটস গুড, মানে অনেকেই তো করছে, এটাই তো এখনকার ইয়া, নিজে ইয়া করা, চাকরি ইয়া করা, মানে এরকম আর কি। তবে কিছু কিছু ব্যাপারে আবার কিছু ওভার থিঙ্কিং আছে। যেমন ইদানিং আমি জিনিসটা দেখি, সবার মনে হয় উদ্যোক্তাই হয়ে যেতে হবে এবং সবাইকে চাকরি দিতে হবে, মানে বা চাকরি যারা দেয় তারাই বড় আর যারা করে তারা ছোট, এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে আনা ঠিক না। হ্যাঁ, একজন ঠিক না। আপনার আন্ডারে চাকরি করছে মানে এই না যে সে আমাদের ছোট, সে সে চুজ করে সে চাকরি করবে, সে এই কোম্পানি করা, উদ্যোক্তা হয়, এগুলো ভেজালে সে যেতে চায় নাই, সে হয়তো চেয়েছে যে আমি চাকরি করবো, কমপ্লিটলি ফাইন, সে ঠিক আছে। সবাই আবার যে চাকরিতে সেও বড় বা যে চাকরি করে সে ছোট, এই ধরনের কোনো ইয়া করা ঠিক না। সবারই উদ্যোক্তা হওয়া উচিত, দরকার নেই। যে যেটা পেশন, আমার ইচ্ছা হয়েছে আমি মানে আমাদের হচ্ছে সেটা করে, এটা হচ্ছে জাজমেন্টাল বেসিক না আর হই কি আর কি idea। আমরা, মানে হচ্ছে হ্যাঁ, হুম, যার যেটা চয়েস, যার যেটা হুম। চয়েস তার চয়েসে তাকে ওইভাবে তাকে ইন্সপায়ার করা উচিত, মোটিভেট করা উচিত। আরেকটা আচ্ছা, থ্যাংক ইউ সো মজার মাচ কাহিনী ভাইয়া। বলি, হ্যাঁ প্লিজ। একটা মজার কাহিনী বলি এই রিলেটেড। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে আপনি হয়তো একটা মানে কোম্পানি খুলেছেন, আপনার আন্ডারে চাকরি করে একজন, সে কিন্তু চাকরিজীবী, ঠিক আছে। তো আপনি এখন ধরেন একটা বাসা ভাড়া নিতে গেলেন, ঠিক আছে। তো আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি করেন, আমি গিয়ে বলবো যে না, আমি তো এই যে ব্যবসা করি। না না না, আপনাদেরকে ভাড়া দিব না। এখন আমার এখানে কাজ করে একজন গিয়ে বলো কি করে, ও চাকরিজীবী, ওকে ঠিক আছে, আপনি আপনাকে দিব। তো এই ধরনের কিছু ফানি ব্যাপার স্যাপার আছে আর কি। আচ্ছা, আমরা আরো কিছু এরকম কমেন্ট আরো নিয়ে অনেক নিই, কিছু তারপর আছে হচ্ছে যেটা আমার একটা এই কোশ্চেন লাইভে আমি আছে। বলতে চাচ্ছি না, এগুলো তোমার আমি পরে পার্সোনালি বলবো। ওকে, শিওর শিওর। আচ্ছা, বায়েজিদ হাসান লিখেছে নাবিল ভাই, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু মেক এনি ইলেকট্রনিক কিটস ফর ট্রিপল স্টুডেন্ট ইঞ্জিনিয়ার্স, লাইক হ্যাঁ, কিডস ইলেকট্রনিক্স কিটস? আপনার কোনো প্ল্যান হ্যাঁ, আছে কিনা? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। আমরা এখন যেমন ছোটদেরকে প্রাধান্য দিচ্ছি, আস্তে আস্তে আমরা মানে আপার লেভেলে যাবো। যেমন আরডুইনো কোডিং কিট নামে একটা কিট অলরেডি আছে, উনি হয়তো জানেন না যে আচ্ছা। আরডুইনো কোডিং কিটটা কিন্তু বেসিক্যালি ইঞ্জিনিয়ারদের, মানে এটা একদম ছোট থেকে ধরে একদম ইঞ্জিনিয়ারিং ইয়া পর্যন্ত। কারণ আরডুইনো এবং এখানে যে সেন্সরস গুলা নিয়ে যে কিটটা, ওইটা কিন্তু একদম মানে অনেক আমারও লাগে। সো এটা
তাদের জন্য। সো আপনি আমাদের robotekbd.com এ আরডুইনো কোডিং কিট লিখে সার্চ দিলে যেটা পাবেন সেটা কিন্তু আসলে আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের জন্য। আচ্ছা, আরো কিছু কোয়েশ্চেন আসছে যে ভাইয়া আমি সফটওয়্যার বানাতে শিখতে চাই, কি করব? এবং উনি আরেকটা কোয়েশ্চেন করেছেন রিলেটেড, ভাইয়া আমি উইন্ডোজ এর সফটওয়্যার বানানো শিখতে চাই, উপদেশ দেন। মানে উনি ওই কোয়েশ্চেনটাই করেছেন আর কি, উইন্ডোজ এর সফটওয়্যার বানানো শিখতে চান। ওকে, এইটা যদিও আমি সফটওয়্যার প্রথমে বলছি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট স্পেশালাইজ না, তো যে জিনিসটা করতে প্রথম হয়েছে যেমন ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, কোডিং এর যে বেসিক জিনিসটা আছে, সবাই বলে এই সি, পাইথন, ওই জাভা, ডার্ট এগুলো পরে। আগে হচ্ছে কোডিং এর অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের এইগুলা নিয়ে একটা বেসিক মানে একটা ধারণা নিতে হবে এবং প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। তারপরে হচ্ছে আপনি মানে নিবেন যে আপনি কোন প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন। হ্যাঁ, এখন ধরেন আপনি উইন্ডোজ এর জন্য করছেন, আপনি হয়তো জাভা দিয়ে করতে পারেন, ধর ক্রস প্ল্যাটফর্ম হবে, বা ইভেন এখন এখন তো জাভা স্ক্রিপ্ট দিয়ে দুনিয়ার সব কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টে দেখা যাচ্ছে ডেস্কটপ। আমি শুনেছি যে স্পেস এক্স তারা নাকি তাদের যে ক্যাপসুলের যে স্পেস ক্যাপসুল যেটা আছে ওইটার নাকি ইন্টারফেস জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, যেমন এই ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে, আমি এই এখন মুহূর্তে সবগুলা মনেও নাই। বা এইভাবে আর কি, মানে প্রথমে বেসিকটা ডেভেলপ করে এই অ্যালগরিদম ভালোভাবে শিখে তারপর আপনি যেটা ভালো লাগে ওই প্ল্যাটফর্মে কাজ করেন। হ্যাঁ, ইভেন দিয়ে করতে পারেন, এই যে জাভা দিয়ে করা যায়, বা জাভা স্ক্রিপ্ট যদিও ইয়ার জন্য স্পেশালাইজ, তবে এটা দিয়েও করা যায়। এরকম আরো অনেক আছে, আপনি সি শার্প দিয়ে করতে পারেন। তো এইভাবে আর কি, মানে এটা পরে ব্যাপার, আগে হচ্ছে জানা, তারপর হচ্ছে যে আশা করি আপনি উত্তরটা পেয়েছেন যে শেখার জন্য উনি যেটা বলেছেন আপনি এটা ফলো করবেন। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে যুক্ত আছে সুদূর আমেরিকা থেকে আমার এক কলেজ জুনিয়র নাভিদ আনোয়ার তাসিন, একজন ট্যালেন্টেড গাই। সে লিখেছে হচ্ছে হি ইজ দ্য ম্যান হু মেড মি গেট ইনটু UAV and drone projects in 2017, which is leading me to do research on model স্কেল রকেট। এবং সে জেসিপিএসসি তে আমাদের কলেজে, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রথম একটা হেলিকপ্টার না আসলে ড্রোন বা এরোপ্লেন টাইপের কিছু একটা ছিল, প্লেন ছিল, ওইটা সে উড়িয়েছিল। তো দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এবং এটা অনেক ইন্সপায়ার করে। আমি নিজেও ইন্সপায়ার্ড হই যে এইটুকুন একটা ছেলে সে কি কাজটা করে ফেলছে। থ্যাংক ইউ আপনার কাজ অনেক আরো মানে ফার্দার আরো আপার স্টেজে নিয়ে যান, এটাই আমি আশা করি এবং শুভকামনা থাকলো আপনার জন্য। এবং সে আপনার কথাই বলেছে ভাইয়া, হি ইজ দ্য ম্যান হু মেড মি, মানে সে আপনিই তাকে তৈরি করে দিয়েছেন। যাই হোক, আমি পার্সোনালি ওনার সাথে আমি কোনোদিনই কথা বলি নাই, কিন্তু যাই হোক আমি যদি এইটা মানে করতে পেরেছি সেটা আমার জন্য অবশ্যই একটা সম্মানের বিষয়। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কাছে কেউ সেটা আসলে আমার জন্য খুব ইমোশনাল এবং খুবই। আচ্ছা, আমি নাভি যদি দেখে থাকো, তুমি পার্সোনালি ভাইয়ের সাথে বলে নিও, ভাই তোমাকে চিনতে যাচ্ছে না বা চিনতে পারতেছে না কেন সেটা তুমি একটু জেনে নিও, ঠিক আছে? এটা তোমার দায়িত্ব। আচ্ছা, হ্যাঁ, আমার সাথে যেন ইয়া করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, MD কোরেশি উনি লিখেছেন, নাবিল আপনার কি মনে হয় বন্ধুয়ে সেক্টর আমরা কি অনেক কিছু করতে পারবো, আর নতুনদের কিভাবে বেশি বেশি করে সেক্টর যুক্ত হতে পারবে, স্পেশালি যারা নতুন করে তাদের কিভাবে গাইড করা যায় আপনার এক্সপেরিয়েন্স থেকে বলুন। আসলে আমি কোশ্চেনটা বুঝতে পারছি না, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে সেক্টরে, আচ্ছা আপনার সেক্টরে নিয়ে কিছু জানতে চাচ্ছেন, নতুনদের কিভাবে বেশি বেশি যুক্ত হতে পারবে, স্পেশালি যারা নতুন তাদের কিভাবে গাইড করা যায় আপনার এক্সপেরিয়েন্স থেকে, মানে হচ্ছে আপনার এই সেক্টরে বা রোবোটিক সেক্টরে আর কি, উনি বলছেন নতুনদের কিভাবে ইন্সপায়ার করা যায় আর কি এই ব্যাপারে। সে বেসিক্যালি আমার স্কুল ফ্রেন্ড। আচ্ছা, ও অনেকদিন এখন বাইরে সম্ভবত আছে, অনেকদিন যোগাযোগ নেই। তো এটা করতে গেলে যে জিনিসটা করতে হয়, যে জিনিসগুলো বললাম, যারা নীতি নির্ধারক আছে তাদেরকে দেশে R&Dটা বাড়াতে হবে। এমন খালি বাইরে থেকে রেডিমেড জিনিস আনা, বাইরে থেকে আপনি রেডিমেড জিনিস আনেন কোনো সমস্যা নাই, বললাম আগে যেটা বলেছিলাম 1000 কোটি টাকা জিনিস আনলে এখানে একটা 2 কোটি টাকা দেশে R&D দিয়ে নষ্ট হোক 2 কোটি টাকা, কোনো সমস্যা নাই, কিন্তু তারপর যেন আমরা 5 বছর পরে এই প্রোডাক্টটা যেন বাইরে থেকে কিনা না লাগে। তো এইভাবে করে যদি মানে জিনিসটা ডেভেলপমেন্ট শুরু হয়, তখন একটা ছোট একটা ছেলে জাস্ট বলবে না যে আমি ডাক্তার হব। আমি বলতেছি না ডাক্তার মানে হওয়া খারাপ, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ডাক্তার হইতে চায়, ভাবে যে এইটার মার্কেট অনেক বেশি। হ্যাঁ, ডক্টর একজন হবে এটা খুবই সম্মানের একটা বিষয়, কিন্তু সে যেন মানে ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্ক করে। সে হয়তো চিন্তা হবে আমি R&D সেক্টরে যাব, কেন R&D তে এইরকম ইকোনমিটা আমাদের দেশে ওইভাবে ডেভেলপ হয়েছে। সো এখানে নীতি নির্ধারক যারা আছেন তাদেরও আসলে এগিয়ে আসতে হবে। আরেকটা যাদের এগিয়ে আসতে হবে তাদের হচ্ছে মিলিটারি।
আমরা ইউএসএ তে যদি আপনি দেখেন, মিলিটারি কিন্তু তাদের অনেক কোটি কোটি টাকার ফান্ড তাদের বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে দেয়, এবং ওইখান থেকে তারা তাদের বিভিন্ন ধরনের অস্ত্রপাতি, বিভিন্ন ধরনের প্রজেক্ট ডেভেলপ করায়, কিছু পার্ট ডেভেলপ করায়, বা বিভিন্ন কোম্পানি থেকে, যেমন অনেক স্টার্ট আপ কোম্পানি থেকে নাকি ইদানিং করছে। তো তাতে হচ্ছে কি, তাদের ফান্ডটা দিয়ে এডুকেশনেও কাজে লাগছে, তাদের দেশেও, তাদের মিলিটারিও কাজে লাগছে, সেই সাথে বিভিন্ন ছোট ছোট বড় বড় বিভিন্ন কোম্পানিরও কাজে লাগছে। এই ভাইবটা যদি আমাদের দেশে করা যায়, মিলিটারি এবং নীতি নির্ধারক দুইটাই যদি মানে এই বিষয়টা, এই দিকটা যদি তারা দেখেন, তাহলে একসময় আমাদের অনেক টেকনোলজি আমরা আনা লাগবে না, উল্টা আমরা এক্সপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার কমেন্টের জন্য। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, জিসান আলিফ, জিসান আলিফ। উনি লিখেছেন হচ্ছে রোবট বানানোর জন্য কি কি জানা বেশি প্রয়োজন। আচ্ছা, এটা হচ্ছে আমার কমেন্টের হয়তো শেষ কোশ্চেন। হ্যাঁ প্লিজ। ওকে, আচ্ছা, ওকে, তো রোবট বানাতে হলে যে জিনিসগুলো করতে হবে, প্রথমে বুঝতে হবে রোবটটা কি। রোবটে হয়তো একটা ইনপুট থাকে, মাঝখানে একটা প্রসেসিং হয়, দেন আউটপুট থাকে, মাঝখানে কিছু মেকানিক্যাল কিছু ইউনিট থাকে। তো এখানে তাহলে আমরা ফুল সিনারিওটা যদি আমরা কল্পনা করি, এখানে ইলেকট্রিক সার্কিট আছে, অ্যানালগ সার্কিট, ডিজিটাল সার্কিট, এবং মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর বা এফপিজিএ এই টাইপের একটা ইউনিট আছে, এবং এখানে আছে মেকানিক্যাল ইয়ার। তো আপনার যে জিনিসটা জানতে হবে, মেকানিক্যাল কাজ নিয়ে একটা বেসিক আইডিয়া নিতে হবে, ইলেকট্রিক সার্কিট নিয়ে ইয়ে করতে হবে, এটা কন্ট্রোলের জন্য এমবেডেড সিস্টেম নিয়ে আপনার জানতে হবে। এমবেডেড সিস্টেম বা মাইক্রো প্রসেসর সিস্টেম বা সিঙ্গেল বোর্ড বিভিন্ন কম্পিউটার, রাসবেরি পাই বা বিভিন্ন ধরনের ইয়াগুলো আছে, এইগুলো নিয়ে জানতে হবে। বিশেষ করে মাইক্রো কন্ট্রোলার তো আপনার জানতেই হবে, এছাড়া তো আধুনিক ইয়াগুলো সম্ভব। এই সবগুলা প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট করেন, তারপর সবগুলো একত্রে করেন, মেকানিক্যাল পার্ট, ইলেকট্রনিক্স পার্ট, কোডিং পার্ট, দেন এইভাবে করে আপনি বিভিন্ন সেন্সর ইন্টারফেসিং, বিভিন্ন মোটর, মেকানিক্যাল সিস্টেম ইন্টারফেসিং, এগুলো আপনি করেন, করলে পরে সবগুলো একত্রে করলে আপনি রোবট বানাতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে, এই করোনা কালে যারা আসলে হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, তাদের অবস্থা বর্তমানে আপনার কাছে কি মনে হয়? এই করোনার পরিস্থিতিতে যারা হার্ডওয়্যার বেসিস নিয়ে কাজ করতেছে, কারণ মুভ করতে পারতেছে না বিভিন্ন জায়গায়, তারপরে তাদেরকে কাজ করতে হচ্ছে। সো আপনার কাছে তাদের ব্যাপারে কি মতামত? আমার যেহেতু আমি একটা টাইম হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই ধরনের টিমই নিয়ে কাজ করছি, তো আমি যা দেখছি যে আমাদের যে সফটওয়্যার কাজগুলো আছে, এগুলো তারা দেখা যায় রিমোটলি বসে খুব ইজিলি কাজ করতে পারছে। তো ওইটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। প্রথম দিকে হয়তো ফুললি রিমোট যাওয়াটা একটু টাফ ছিল, কিন্তু এখন মোটামুটি রিমোট এবং অফিস সব মিলে একটা আসছে। কিন্তু হার্ডওয়্যার ডেভেলপমেন্ট এই জিনিসটা অনেক টাফ, অনেক দিকে টাফ। একটা তো আপনার জিনিসপত্র আনতে হবে, আরেক হচ্ছে আপনার ফিজিক্যালি একটা জায়গায় কাজ করতে হবে। ফিজিক্যালি বলতে মানে একটা জায়গায় যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হবে। তো এগুলো আসলে একটু টাফ, বাট এই জন্যই দেখা যায় যে এটা আমরা অনেক ডিফিকাল্টি ফেস করছি। এই জন্য আমাদের হার্ডওয়্যার সেকশন গুলো একটু মানে আস্তে আস্তে একটু কমে যাচ্ছে, বা একটু কাজ কমে যাচ্ছে। সেই জন্য আমরা যেভাবে কাভার দিচ্ছি সেটা হচ্ছে আমরা ওই রিলেটেড R&D গুলো এখন করছি। তো মানে যেটা করতে আমার যন্ত্রপাতি লাগে না, মাথা লাগে। মাথা তো আল্লাহর মতো আমাদের জায়গায় আছে, যতই প্যান্ডেমিক আর যাই হোক, যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ। তো ওইটা ইউজ করে আমরা R&Dটা করে রাখছি, যেন আমরা যখনই এই সোর্সিং করতে পারবো বা যখন নিয়ে এসে যেন খুব তাড়াতাড়ি কাজগুলা করে ফেলতে পারি। বা প্রত্যেকটা হার্ডওয়্যারের কাজ এখন দেখা যায় অনেক ক্ষেত্রে এটা সফটওয়্যার পার্ট থাকে, তো ওইটার কাজগুলো হয়তো করে জিনিসগুলা এগিয়ে রাখছি আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যারা ভিউয়ার্স আছেন, ইটস হাই টাইম টু গো টু এ ট্যুর অফ হিজ অফিস। ভাইয়া, আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি, শুধু আপনার ক্যামেরা নিয়ে পুরো অফিসটা আপনি সবগুলা জায়গা একদম দেখে দেখাবেন। এবং যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো যে আপনারা কমেন্ট করবেন। ভাইয়া দেখানোর পরে আমরা এইগুলার সম্পর্কে আরো কিছু কথা বলবো, কারণ যেহেতু লাইভ লম্বা হয়ে গেছে, আজকে ভাইয়ের কাছে একটু সময় চেয়ে নিব। ভাইয়াকে বসে 1 ঘন্টা, এখন 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেছে অলরেডি। তো চেষ্টা করব আমরা আরো কিছু সময় দেখানোর জন্য। হ্যাঁ, তো ভাইয়া আমি আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। আমাকে অনেকেই বিভিন্ন সময় লাইভে বা বিভিন্ন অনুষ্ঠানে যেতে গত কয়েক মাসে বলছে, আমি সব কোনোটাতেই যাই নাই। এটা নিয়ে আপনারা প্লিজ আমাকে ভুল বুঝবেন না, যে আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু আমি এই ধরনের অনেক ইয়া পাই, আমি প্রিভিলেজ অনুভব করি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যেমন একটা লাইভ হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হতে পারে, কিন্তু এটা একটা প্রস্তুতি আছে, আপনার একটা হেডেক আছে, আমার ওই টাইমে থাকতে হবে। তো এগুলা দেখা যায় কি, মানে কোর লেভেলে যখন আপনি খুব টাফ কিছু টেকনোলজি নিয়ে কাজ করবেন, ওইগুলো ভালো লাগে না, হ্যাঁ, অনেক ক্ষেত্রে। সো এই কারণে অনেক সময় তো যাই না, কিন্তু পরে ইনশাল্লাহ বেঁচে থাকলে ইনশাল্লাহ যাবো। সো এটা নিয়ে
যারা এর আগে আপনারা প্লিজ মন খারাপ করবেন বা বলবেন আরে ওর লাইভে আই এম ব্লেসড, আই এম ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার লাইভে আসছেন, থ্যাংক ইউ সো মাচ। এমন আমি বলছি না যে আচ্ছা আমার যাই হোক, একদম মানে মানে রমরমা অবস্থা মানুষের, এটা না, মানে জাস্ট আমি মানে যেটা বাস্তব এটা বললাম আর কি। আমাদের অনেক আচ্ছা তাহলে ডেভেলপার আমরা আছে, এখন আপনার তাদেরকে এখন অফিস ট্যুরে চলে যাব। এদেরকে মারলো এখানে লাইভে আসবে না, মানে এরকম আছে, তারা শুধু কাজ করতে চায়, কোনো প্রচারণা চায় না। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এখন আপনার ট্যুরে চলে যাব, আপনি এই সবগুলা জিনিস দেখাবেন আমাদেরকে সুন্দর করে, আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি। ঠিক আছে। তো আমি প্রথমে আমি যে আমাদের এখানে সাইবারনেটিক্স রোবো একাডেমির, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, আমাদের মেইন রোবোটিক্স ক্লাসরুম। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টস এর জন্য আলাদা আলাদা ল্যাপটপ আছে, যে ল্যাপটপ গুলো এটা ভিতরে আছে। সো কারো ল্যাপটপ বা কোনো কিছু শেয়ার করতে হয় না, প্রত্যেক স্টুডেন্টের জন্য এখানে ইন্ডিভিজুয়াল এখানে বক্স আছে, যেগুলোর ভিতরে তাদের এই রোবোটিক্স এর জিনিসগুলো আছে, তাদেরকে প্রত্যেকটা আমরা একটা করে দেই এবং টিচার ওইখানে ক্লাস নেন। এখানে মাল্টিমিডিয়া টাল্টিমিডিয়া বিভিন্ন ধরনের মডার্ন ফ্যাসিলিটিস আছে, এখানে তাদের আরো পার্টস আছে, এবং এই যে এই রুমের যতগুলো পার্টস আছে এগুলো শুধুমাত্র ক্লাসের জন্য, এগুলো আমরা সাধারণত ডেভেলপমেন্টে ইউজ করি না, বাইরে নেই না। সো এখানে স্টুডেন্টরা এখানে যথেষ্ট ফ্যাসিলিটি পায় বলে আমার মনে হয়। এখানে যেহেতু কথা প্রসঙ্গে যেহেতু আমি রুমে চলে আসলাম, এটা আমাদের ভেন্টিলেটরের একটা জাস্ট বেসিক একটা ইয়া ছিল 2 মাস আগে, এখন মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে চলে গেছি। তো এটা ছিল আমাদের ক্লাসরুম। তারপর হচ্ছে এইটা আমাদের আরেকটা ডেভেলপমেন্ট রুম, যেমন এখানে এই সেকশনটা হচ্ছে ড্রোনের জন্য, আমরা ড্রোনের ট্রেনিং দেই। তো এই ড্রোনের ট্রেনিং এখানে কোয়াডকপ্টার, ব্যাটারি ট্যাটারি, এখানে বিভিন্ন ধরনের পার্টস, এখানে রাসবেরি পাই, এখানে আরো কিছু কম্পিউটার, এগুলা হচ্ছে এইগুলা নিয়ে আসলে এই রুমটা আসলে হচ্ছে এই ধরনের ড্রোন, এবং এখানে একটা সার্ভার কম্পিউটার আছে, এখানে আমাদের একটা লোকাল একটা সার্ভার রান করে আমাদের ম্যানেজমেন্টের জন্য, এবং আমাদের অনেক ডেভেলপার এখানে এসে বা অনেক স্টুডেন্ট তারা এখানে এসে কাজ করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের আমাদের সোলার কিট, এটা আমরা আমাদের নেক্সট প্রোডাক্ট আর কি, আগে ভাগে দেখে ফেললাম। ওকে, মানে অনেক প্রোডাক্ট ওই যেহেতু ওপেন সোর্স হবে বা যেহেতু আমরা এটা তেমন গোপন কিছুটা আমি আগেই দেখাতে পারি। তো এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি প্যান্ডেমিক সিচুয়েশন আগেই এটা বাজারে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন ওই কারণে ছাড়তে পারছি না। এখানে সোলারের বিভিন্ন জিনিস সম্পর্কে বাচ্চারা এক্সপেরিমেন্ট করবে, এটা দিয়ে ফান এক্সপেরিমেন্ট করবে, গ্রাফ আঁকবে, বিভিন্ন কাজগুলো করবে। এটার এখানে কিছু প্রোডাক্ট অলরেডি আছে, যদিও এটা ওই প্রপারলি এখনো প্যাক করা হয় নাই, যেহেতু আমরা অফিসের অনেক ছুটি দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে এটা আমার রুম, ঠিক আছে, এটা আমার রুম। এখানে দেখা যায় আমি আমার কিছু রিসার্চে কাজ করি, যেমন এখানে এটা আমাদের ভেন্টিলেটরের একটা টারবাইন ইউনিট। তো এখানে জাস্ট এটা এখানে টারবাইন ইউনিট, এখানে যে পাওয়ার সাপ্লাই, এখানে সিগন্যাল জেনারেটর, ওইখানে আবার একটা অসিলোস্কোপ আছে, এখানে কিছু বইপত্র, মানে এইভাবে করে। এটা জাস্ট আমার রুম, কিন্তু আমি এই রুমে খুব একটা থাকি তা না। এর কারণটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং টিমের সাথে আমি ডাইরেক্টলি কাজ করতে পছন্দ করি। যেমন এটা ছিল হচ্ছে আমাদের আইসিটি কিটের প্রোটোটাইপ ভার্সন, প্রথম ভার্সন, যেটা আইসিটি স্টুডেন্টের জন্য। তো এটাই কাজ এখানে করেছিলাম। তারপরে আসলো হচ্ছে আমাদের আরেকটা রুম, এইটাও আমাদের ডেভেলপারদের জন্য, ডেভেলপার প্লাস স্টুডেন্ট প্রজেক্ট। তো স্টুডেন্টরা যখন ট্রেনিং করে আমাদের এখান থেকে, একটা সময় তারা একবারই ভর্তি হয়, কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো আর তারা যতদিন বেঁচে থাকবে, মানে আমাদের ফ্যাসিলিটি থাকবে, ততদিন তাদের অ্যাক্সেস আছে বিভিন্ন প্রজেক্টের জন্য, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। তো এখানে দেখা যায় বিভিন্ন স্টুডেন্ট তারা, যেমন এখানে রোবট, তারপরে রাসবেরি পাইতে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা হঠাৎ করে যে যখন প্যান্ডেমিক সিচুয়েশনে এসে পড়ে, লকডাউন হয়, তখন এটা কিছুটা অগোছালো অবস্থায় আমাদের তাদেরকে ছুটি দিয়ে দিতে আমরা বাধ্য হই। এখানে আরেকটা রোবটের কাজ চলতেছিল, যে রোবটটা হচ্ছে আমাদের ফ্রন্ট ডেস্কে বাহিরে থাকতো, যে মানুষ আসলে অভ্যর্থনা বা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতো। ওই প্রজেক্টটা আপাতত এখানে স্থগিত আছে ওই প্যান্ডেমিকের কারণে, ডেভেলপার যেহেতু ছুটিতে আছে। এখানে আরো কিছু কম্পিউটার আছে। তারপর যে জিনিসটা আছে এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট ডেস্ক। তো ফ্রন্ট ডেস্কে তো এখানে ফ্রন্ট ডেস্কের বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম হয়। তারপর এখানে আমাদের স্টোর ইউনিট। তো এখানে হচ্ছে ওই যে robotekbd.com এর ইলেকট্রনিক্স রিলেটেড যে পার্টস গুলো আছে, এগুলা হচ্ছে এখানে থাকে। অনেক পার্টস আমরা আমাদের স্টকে আমরা রেখে থাকি।
তারপরে হচ্ছে এই তো এখানে আরো বিভিন্ন ইয়াটি আছে, আমাদের বিভিন্ন স্টুডেন্ট তারা বিভিন্ন সময় পুরস্কার পেয়েছে বা বিভিন্ন প্রজেক্ট করেছে, এগুলো আছে। যেমন এখানে আছে রাফিয়া আছে, এখানে আরো বিভিন্ন যারা আছে তাদের আমরা কিছু জিনিস মানে সাজিয়ে রাখি। তারপর এখন আমি যাবো হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ল্যাবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ল্যাব বা টুলস ল্যাবও বলতে পারেন। তো এখানে আমরা বিভিন্ন ধরনের টুলস এবং যে হার্ডওয়্যারের বিভিন্ন কাজ আছে এগুলা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টুলস গুলো আমরা এখানে বিভিন্ন ভাবে সাজিয়ে রেখেছি, যেন এটা আমার খুব ফেভারিট একটা জায়গা। এখানে এই টুলস গুলা রাখা আছে যেহেতু আমরা খুব ইজিলি যেন অ্যাক্সেস করতে পারি, যখন যেটা প্রয়োজন। জাস্ট যেমন আমার যদি এটা প্রয়োজন হয়, আমি জাস্ট এটা নিয়ে আসলাম, এসে আবার এখানে মাইরেন না এখানে 3D প্রিন্টার একটা ছিল, কিন্তু 3D প্রিন্টারটা এই প্যারাডেমিকের কারণে আমি আমার বাসায় নিয়ে আমার বেডরুমে নিয়ে রাখছি, ওটা আবার এখানে নিয়ে আসতে হবে আর কি। তারপরে এখানে যেমন এই সাফি হচ্ছে আমাদের একজন ডেভেলপার, সে এই মুহূর্তে ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের অফিস একটু ভার্চুয়ালি, হ্যাঁ অফিসে দেখতেছি এখানে পার্টি চাইটা একটু আগে ডিজাইন আমরা করলাম, দেখে দিছি। তো ওইখানে ওই যে ভেন্টিলেটরের যে সফটওয়্যারে ইউআই ইউএক্স টা করছে আর কি, ইউজার ইন্টারফেসের কাজটা সে করছে। এখানে একটা তোমার সামনে এসেই করলো, আমি দেখাই। এটা হচ্ছে আমাদের কিডস ইলেকট্রনিক্স কিট, আমাদের খুবই ফ্ল্যাগশিপ একটা মানে এটা খুব জনপ্রিয়। তো এটার বিভিন্ন জিনিসগুলো এখানে আছে। এখানে মূলত আমরা সোল্ডারিং করি বা সার্কিট অ্যাসেম্বলিং করি, সার্কিট আর&ডি বা মানে প্রোটোটাইপ গুলো এখানে তৈরি করি আর কি। তারপর যেটা আছে ওকে, এখন আমরা যাবো হচ্ছে প্রোডাকশন রুমে, ডেডিকেটেডলি ফর প্রোডাকশন। এখানে দেখেন এখানে সবগুলো লাইট দেওয়া আছে না, আমি একটু লাইট দিই। ওকে, তো এখানে হচ্ছে আমাদের প্রোডাকশন রুম। যেমন এই বক্স গুলো এখানে তৈরি হয়, এখানে রাখতেছি। এখানে অনেক যন্ত্রপাতি আছে, যেমন ওই যে এই আরডুইনো কোডিং কিটের কথা যেটা বলছিলাম, এটা এগুলো রাখা আছে। বিভিন্ন ধরনের কিট গুলো এখানে রাখা আছে, এগুলো ম্যানুয়াল। তো এখানে অ্যাসেম্বলিং হয়, তারপর প্রোডাকশন হয়। যেমন প্রথম আমরা যখন এইগুলা যখন আনি তখন এই ধরনের ফরম্যাটে থাকে, কিন্তু তারপর হয় কি, যখন আমরা কমপ্লিট হয় তখন আমরা এইভাবে করে থাকি। তো যেমন আমি যদি একটা কিট যদি এখানে খুলি জাস্ট দেখানোর জন্য, এখানে সবগুলা চেক করে তারপর কোয়ালিটি চেক করা হয়, করার পর এখানে রাখা হয়। যেমন এর ভিতরে বিভিন্ন পার্টস গুলো আছে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এইভাবে করে এই রুমটা হচ্ছে প্রোডাকশন রুম। এখানে বিভিন্ন প্ল্যান লেখা রাখা হয়। এখানে সোল্ডারিং স্টেশন আছে, হ্যাঁ এখানেও সোল্ডারিং স্টেশন আছে, এখানে আরেকটা আছে। তো এইভাবে করে একটু স্লোলি বললে ভালো হয়, কারণ হচ্ছে মোবাইলের কারণে মানে অনেক বেশি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি এই রুমটাতে করলাম যে এটা হচ্ছে আমাদের প্রোডাকশন রুম, যেখানে আমরা প্রোডাকশন করি। এবং এখানে অ্যাসেম্বলিং, তারপর জোড়া দেওয়া, মানে অ্যাসেম্বলিং এর পার্টি অবশ্যই জোড়া দেওয়া, তারপর প্যাকেজিং, কোয়ালিটি টেস্টিং ইত্যাদি আমরা এই রুমটাতে করে থাকি। তো আপনারা আশা করি মোটামুটি দেখতে পাচ্ছেন। আমি আপনার অফিসে দেখে ফেললাম। যেমন এইগুলো হচ্ছে যে আমাদের প্যাকেজিং এরিয়া গুলো আর কি, প্যাকেজিং এর বক্সের কাগজগুলা। তারপর যদি আরো কিছু জিনিস দেখাতে চাই, যেমন আমাদের একটা কিটের জন্য এখানে অনেকগুলা টেস্ট টিউব কিনে রাখা আছে। এগুলা ওই টেস্ট টিউবের মধ্যে কিছু জিনিস দিয়ে বাচ্চারা এক্সপেরিমেন্ট করবে ওই কিটের মধ্যে। বিভিন্ন জিনিসগুলো আছে এখানে। কেবল গুলো আমরা ম্যানেজমেন্ট করার জন্য এখানে রাখা আছে। গেলে ওই যে সোল্ডারিং করে এখানে রাখা, এখানে সোলার কিটের সোলার সেল গুলা এখানে আছে। তো তারপর হচ্ছে এখন আমি আরেকটা রুমে মুভ করি। এখন অবশ্য খুব একটা রুম বাকি নাই, তবে আমাদের অফিস একদম স্টার্ট আপ হিসেবে বেশ ভালোই, একদম খারাপ না। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি ডাইরেক্টর যারা আছে তাদের এখানে বসার কথা। আমরা আমাদের ডাইরেক্টর তারা ইঞ্জিনিয়ারিং টিমের সাথে এত বেশি ইনভলভ যে তারা তাদের রুমের চিন্তা বাদই দিয়ে দিচ্ছে। কারণ একটা স্টার্ট আপ যখন হয় তখন দেখা যায় যে অনেকগুলো কাজ প্যারালালি করা লাগে। তো যার ফলে মানে ফ্যান্সি জিনিস বাদ দিয়ে একদম প্র্যাকটিক্যাল জিনিসের দিকে আমরা বেশি আর কি। তারপর এখানে মানে এখানে আরো কিছু সার্ভার টার্ভার আছে, এটা আমার এই মুহূর্তে বলতে চাচ্ছি না, মানে সিকিউরিটি রিজনে।
তারপর আমাদের এখানে একটা করিডোর দিয়ে গিয়ে সো এখানে আমরা চা বানাই, রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি। খাওয়াবেন এখানে হ্যাঁ অবশ্যই, তো মানে জাস্ট করোনা কালটা শেষ হোক, আমি তো চার্জ দেওয়ার আমার মানে সবাইকে বাই ডিফল্ট। এখানে আরেকটা ছোট একটা রুম আছে, যে রুমটা আমরা মূলত ওই যে রেস্ট নেওয়ার জন্য ইউজ করি। আমি আমার আবার একটু মাকড়সার প্রতি একটা মানে ভয় আছে, কিন্তু এখানে এসে দেখলাম একটা মাকড়সা, এটা আমি স্কিপ করি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অফিস টুর। আর যেগুলো আছে এগুলো হচ্ছে বাথরুম, বাহিরে অনেক বড় স্পেস আপনাদের। হ্যাঁ মোটামুটি খারাপ না, মোটামুটি খারাপ না, এই আর কি হচ্ছে আমাদের মানে অবস্থা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ইওর অফিস ট্যুর। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যদিও আমাদের অনেক আগে শেষ করার কথা ছিল। আমরা অনেক লম্বা করেছি, আশা করি অনেকেই আমাদের সাথে ছিলেন এবং কারো বিরক্তি লাগে নাই। আমার কাছে মনে হয় না যে কেউ বিরক্ত হবেন। যদি কেউ বিরক্ত হয়ে থাকেন আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল 1 ঘন্টা, এখন 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমার সাথে যুক্ত আছেন নাজমুল হক টুটুল ভাই, উনি লিখেছেন ডিয়ার নাবিল, গুড টু সি ইউ আফটার লং টাইম, স্টে সেফ। আমার সাথে যুক্ত আছেন আবার অজিত ভাই, লিখেছেন হচ্ছে গ্রেট জব, অনেক ইনস্ট্রুমেন্ট ওয়েল ডেকোরেটেড, আর হচ্ছে ভেরি বিগ স্পেস, যেটা আমি বলছিলাম একটু আগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা একদম শেষ পর্যায়ে, তো হচ্ছে শেষ পর্যায়ে আছে আপনার কোনো কমেন্টস থাকলে সেটা বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিব। কারণ মানে আমি আপনাকে বিদায় দিব, কারণ হচ্ছে আপনি অনেক টায়ার্ড হয়ে গেছেন। প্রায় আমি আপনাকে 1 ঘন্টা বলে নিয়ে এসে 1 ঘন্টা 40 মিনিট আটকে রেখেছি, এজন্য আমি সরি। বাট আসলে I'm learning a lot, এবং হচ্ছে আপনার এই ইয়া থেকে আমি আসলে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও কিন্তু অনেক কিছু শিখেছে আজকে। তো আপনি যদি সবার উদ্দেশ্যে শেষ একটা কথা বলতেন আর কি, আপনার কোনো যদি পার্টিকুলার মেসেজ থাকে সেটা যদি একটু ওকে। তো আমি অ্যাকচুয়ালি কাউকে উপদেশ দেই না, আমি জাস্ট টিপস দেই। তো টিপসে একটা সুবিধা হচ্ছে বড় ছোটদেরকেও দিতে পারে, ছোটরা বড়দেরকেও দিতে পারে, এবং এটা একটা মোর হাম্বল হয় আর ব্যাপারটা উপদেশ দেওয়ার চেয়ে। তো আমি এই ধরনের টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন বুঝে, কোর জিনিসটা বুঝে এবং পাশাপাশি প্র্যাকটিক্যাল করে, তারপর ইঞ্জিনিয়ারিং জিনিস হোক, সায়েন্সের জিনিস হোক, এটা আপনি বোঝার চেষ্টা করবেন এবং ডাটা অ্যাকুইজিশন এবং এইটা থেকে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো, এই যে কোর যে স্কিলটা সেটা যেন ডেভেলপমেন্ট হয়, এবং ব্রেইনে যেন জিনিসটা গোছানো হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন কোনো কাজ করব, আপনি সবাই আপনার নলেজটা শেয়ার করার চেষ্টা করবেন। এখন মনে করেন যে আপনি একটা কোড করলেন, সেটা আপনি জাস্ট গিটহাবে না দিয়ে রাখবেন, ঠিক আছে, হ্যাঁ, পাশাপাশি আপনি পারলে একটু ফেসবুকেও দেন। তাতে হবে কি, আপনাদের আশেপাশে যারা আছে এটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে, আমাদের মেন্টালিটিটা ইয়া হবে। অনেকে আপনাকে বলবে ফেসবুকে তোমার এইগুলা প্রচার করার দরকার কি, তুমি কি নিজেকে খুব জ্ঞানী হিসেবে প্রকাশ করতে চাও, তখন এইগুলা পাত্তা দেওয়া যাবে না। আপনার সব উদ্দেশ্য থেকে সৎ উদ্দেশ্য থেকে শেয়ার করতে হবে। এবং আরেকটা হচ্ছে অহংকারী হওয়া যাবে না, কারণ আপনি যতই নিজের যতই টিয়া মনে করেন, আপনার উপরে থাকবেই, বাঘের উপরে ট্রাক থাকে, একটা কথা আছে। আমি এখন বললাম অনেক এক্সপার্ট, কোন সময় দেশে লক্ষ লক্ষ এক্সপার্ট আছে যারা আইসা আমায় এখনই প্রমাণ করে দিতে পারবে যে তুমি কিছুই জানো না, বুঝছেন? বুঝছো তো? সো হাম্বল থাকতে হবে, তো ভাবসাব নেওয়ার দরকার নাই, নিজের কাজটা নিজের মতো করে সুন্দর করে যতটা পারা যায় মানে করে ফেলতে হবে। আর টেকনিক্যাল কাজ যখন আমরা করি, অনেক সময় অনেক হতাশ হয়ে পড়ি। আমি কয়েকদিন আগে একবার হতাশ হয়েছিলাম, তো এটা মিলে না, তো এটা স্বাভাবিক, এটার পার্ট অফ মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। সো আমাদের এটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করতে হবে আর কি, এবং যতটা পারি হেল্পফুল হতে হবে মানুষের। কারণ দিন শেষে আমরা মানুষ, সো আমাদের মরতেই হবে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। সো এটাই আমার জাস্ট টিপস, কোনো উপদেশ বা কিছু না। এবং আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। ক্রাক্স এবং সাইবারনেটিক্স লিমিটেড সহ আরো যারা বাংলাদেশে যত কোম্পানি আছে সবার জন্য দোয়া করবেন যেন তারা ভালো কাজ করে। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি আরো বেশি কাজ করেন, আরো বেশি ইনোভেশন নিয়ে এগিয়ে আসেন, আমাদের সোসাইটিকে এই একজন চেঞ্জ মেকার হিসেবে বাংলাদেশকে, শুধু সিলেট না পুরো বাংলাদেশকে চেঞ্জ করার
জন্য এগিয়ে আসেন, কাজ করেন, এবং আমাদেরও শেখান, আমরা আপনাদের সাথে কাজ করি। সো আমিও শিখবো। হ্যাঁ, আপনার কাছ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল, এবং আমার লাইভে আসার জন্য আবারও থ্যাঙ্কস, কারণ আপনার লাইভের জন্য আজকে আপনি আসার জন্য আমার প্রোফাইলে অনেক গুণী মানুষ এসে কমেন্ট করেছেন। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। থ্যাংক ইউ। আমি যারা কমেন্ট করেছে বা দেখেছে, আমি তাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, খালি ধন্যবাদ না, কৃতজ্ঞতা, কারণ তারা একদম একজন মানুষের জন্য তাদের ফোনের একটা 1.5 ঘন্টা সময় দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, তাহলে আল্লাহ হাফিজ, আমরা লাইভ শেষ করে দিচ্ছি। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।